আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা বিন্যাস সমাবেশের প্রথম ক্লাস করছিলাম, আর প্রথম ক্লাসে আমরা শিখাইছিলাম হচ্ছে ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস। হ্যাঁ, মানে সূত্র ছাড়া একটা মেথড শিখছিলাম। সেই মেথডের নাম ছিল হচ্ছে ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস, অর্থাৎ খালি ঘর পূরণ করে আমরা বিন্যাস রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সমাধান করছিলাম, মানে সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস, তাই না? এই সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তো আজকেও আমরা এই সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস থেকেই প্রশ্ন মানে পড়ালেখা করব। তো দেখেন, তো বিন্যাস আবার দুই রকম। হ্যাঁ, বিন্যাস দুই রকম, একটা হচ্ছে উইথ রিপিটেশন আর একটা হচ্ছে উইদাউট রিপিটেশন। অর্থাৎ উইথ রিপিটেশন কি? রিপিটেশন হচ্ছে মানে আপনাকে যে জিনিসগুলো ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো একবার ব্যবহার করার পরে আবারও ব্যবহার করতে পারবেন, মানে এক বা একাধিকবার ব্যবহার করা যাবে। আর উইদাউট রিপিটেশন মানে হচ্ছে যে জিনিসটাকে একবার ব্যবহার করবেন তাকে আর কি ওই বিন্যাসে ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে উইদাউট রিপিটেশন। হ্যাঁ, তার মানে তো ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস মেথড থেকে আমরা কত পর্যন্ত গাণিতিক সমস্যা সমাধান করছিলাম? আমার যতদূর মনে আছে 18 নাম্বার পর্যন্ত মেবি, তারপর আমি দেখছি। আচ্ছা, এই অঙ্কটা পর্যন্ত আমরা সমাধান করছিলাম, এই যে 18 নাম্বার কোশ্চেন। দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে, এই 18 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম, তাই কিনা? আমরা 19 থেকে সলভ করব। হ্যাঁ, 19 থেকে সলভ করব। আচ্ছা, না ঠান্ডা লাগে নাই, ঘুমায় পড়ছিলাম। হ্যাঁ, ঘুমায় পড়ছিলাম, ঘুম থেকে উঠেই দেখি যে মানে 10টা 22 বাজে। ঘুম থেকে মানে সন্ধ্যায় ঘুমায় পড়ছি, ঘুম থেকে উঠেই দেখি 10টা 22 বাজে। মানে এরকম ঘুম তো আমি ঘুমাই না সাধারণত। আচ্ছা, যাই হোক, আমরা পড়ালেখায় ফিরে আসি। দেখেন এই যে 19 নাম্বার কোশ্চেনটা দেখেন। আজকে আমরা এখান থেকে দেখবো হচ্ছে বিন্যাসের প্র্যাকটিক্যাল ব্যবহার। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যাল ব্যবহার বিন্যাসের, যে আসলে বিন্যাস যে আমরা ব্যবহার করি সেটা আজকে বুঝতে পারবেন। বিন্যাসের মোট কয়টা, এখনই শুরু করে দিচ্ছেন, মোট কয়টা ক্লাস হবে? এটা তো খুব খারাপ। হ্যাঁ, এগুলা কথা বলা যাবে না। বিন্যাসের ক্লাস হবে অন্তত 10 থেকে 12টা, 10 থেকে 12টা ক্লাস হবে, ঠিক আছে? একটা ক্লাস করার পরে যদি মনে করেন আর কয়টা ক্লাস হবে তাহলে কিন্তু বিপদ, আমি আগেই বলছি। আগের ব্যাচে মানে আগে ক্লাস নিচ্ছে হচ্ছে 22টা না 21টা, বিন্যাস সমাবেশে 21টা ক্লাস হয়েছে। সেই 21টা ক্লাসকে যেগুলো লিখিতর জন্য পড়াইছি সেই অংশগুলো বাদ দিয়ে এখানে পড়াচ্ছি। তাও আমার মিনিমাম 10টা ক্লাস লাগবে, ঠিক আছে? বিন্যাস সমাবেশের উপর মোট 10টার মতো ক্লাস আমরা নিব। আচ্ছা দেখেন, বাংলা লিঙ্ক কোম্পানির মোবাইল নাম্বারগুলো 11 অঙ্ক বিশিষ্ট। বাংলা লিঙ্ক কোম্পানি বলেন বা গ্রামীণফোন কোম্পানি বলেন, এদের মোবাইল নাম্বারগুলো 11 অঙ্ক বিশিষ্ট বলে দিছে। মোবাইল নাম্বার কত অঙ্ক বিশিষ্ট? 11 অঙ্কের। ওকে, 11 অঙ্কের মানে 11টা ডিজিট। 11 অঙ্ক মানে 11টা ডিজিট। ওকে, আচ্ছা, যা 0, 1, 2 আপ টু 9 অঙ্কগুলো দ্বারা গঠিত। মানে ওই মোবাইল নাম্বারগুলো 0, 1, তারপরে 2, 3, 4 মানে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দিয়ে ওই মোবাইল নাম্বারগুলো গঠিত, এই কথাটা বলছে। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে মোবাইল নম্বরের প্রথম 3টি অঙ্কের কোড হচ্ছে 019। মানে এই মোবাইল নম্বরের প্রথম 3টা অঙ্কের কোড 019, এবং আমরা জানি যে বাংলা লিঙ্কের শুরুতে 019 থাকবে, পরের গুলো অন্য কিছু আসবে, তাই না? বলছে মোট কতগুলো সংযোগ দেওয়া সম্ভব। মোট কতগুলো সংযোগ দেওয়া মানে সম্ভব, মানে মোট কতগুলো সিম তৈরি করা সম্ভব, তাই না? বা মোট কতগুলো মানে মানে মোবাইল নম্বর তৈরি করা সম্ভব। ওকে, মানে যতগুলো মোবাইল নম্বর ততগুলো সংযোগ। হ্যাঁ, এখন এই মোবাইল নম্বরগুলো কি এক একটা সংখ্যা না? একটু তাকাবেন প্লিজ, এই মোবাইল নম্বরগুলো কি এক একটা সংখ্যা না? এক একটা সংখ্যা কিন্তু, 019 তারপরে সামথিং যাই থাক, 11 অঙ্ক বিশিষ্ট এক একটা সংখ্যা। এই মোবাইল নম্বরগুলো কি 11 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তার মানে এখানে সংখ্যা গঠন করতে হবে, যে কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব। যতগুলো সংখ্যা গঠন করা যাবে ততগুলো মোবাইল নম্বর হবে, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে যেহেতু 11 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমাদের 11টা ভ্যাকেন্ট স্পেস আঁকাতে হবে। 11টা কয়টা ভ্যাকেন্ট স্পেস আঁকাতে হবে? দেখেন সবাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই যে 11টা ভ্যাকেন্ট স্পেস আঁকাতে হবে। এখন আমাকে বলেন, এখানে কি কোনো বিশেষ ঘর আছে? আপনারাই বলবেন প্লিজ, এখানে কি কোনো বিশেষ ঘর আছে? এটা কিন্তু মানে
বলছে মোট কতগুলো সংযোগ দেওয়া সম্ভব, মানে মোট কতগুলো মোবাইল নম্বর তৈরি করা সম্ভব। এই প্রত্যেকটা মোবাইল নম্বর একটা সংখ্যা, তার মানে এটা সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস। এই যে বিন্যাসের প্র্যাকটিক্যাল ইউজ, মোবাইল নাম্বারগুলো তৈরি করতেছি। এই প্রথম 3 ঘর বিশেষ ঘর, এই প্রথম 3 ঘর বিশেষ। কেন প্রথম 3 ঘর বিশেষ? কারণ প্রথম 3 ঘরে প্রথম 3 ঘরে আপনি যা ইচ্ছা তাই বসাতে পারবেন না। প্রথম 3 ঘরে আপনাকে এখানে 0 বসাতে হবে, এখানে 1 বসাতে হবে, এখানে 9 বসাতে হবে। তার মানে এই ঘর পূরণ করার একটাই ওয়ে আছে 0 দ্বারা, একটা ওয়ে। এই ঘর পূরণ করার একটা ওয়ে আছে 1 দ্বারা, এই ঘর পূরণ করার একটা ওয়ে আছে 9 দ্বারা। ব্যাস, এরপরে যে ঘরগুলো আছে সেখানে কোনো কি রেস্ট্রিকশন নাই। এরপরে যে ঘরগুলো আছে সেখানে কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা এবার বলেন, আপনি যে মোবাইল নম্বরগুলো তৈরি করবেন সেই মোবাইল নম্বরে ব্যবহার করবেন কাদেরকে? 0, 1, 2 আপ টু 9 পর্যন্ত। এই 10টাকেই ব্যবহার করবেন, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক ব্যবহার করেই তো মোবাইল নম্বর তৈরি করবেন। তাহলে এখন আমাকে বলেন, এই ঘরে এই 0 থেকে 9 পর্যন্ত 10 জনের মধ্যে যে কোনো একজন বসতে পারে। তার মানে এই ঘর পূরণ করার এই 10টা ওয়ে আছে, 0 থেকে 9 পর্যন্ত এই 10 জনের মধ্যে যে কোনো একজন। তার মানে এই ঘর পূরণ করার 10টা ওয়ে। ওকে, এই ঘর পূরণ করার কয়টা ওয়ে? এখানে এদিকে তাকান, এখানে কি বলছে যে এই এক অঙ্ককে মানে রিপিট করা যাবে, মানে এই অঙ্কগুলোকে এক বা একাধিকবার ব্যবহার করা যাবে? এখানে কিন্তু বলা নাই, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এগুলো রিপিট করা যাবে। মানে যাকে এখানে ব্যবহার করছেন তাকে এখানেও ব্যবহার করা যাবে, মানে এগুলো রিপিট করা যাবে। কেন? কারণ মোবাইল নম্বরে লাস্টে এরকম থাকতে পারে না যে 4 4 4, এগুলো আছে এরকম, মানে সবগুলো ডিজিট সেম, মানে এখানে যে বসছে এখানে সে, এখানে সে, এখানে সে, এরকম আছে না? নাই, আছে। তার মানে এই মোবাইল এখানে কিন্তু বলা নাই যে অঙ্কগুলোকে এক বা একাধিকবার ব্যবহার করা যাবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটা মোবাইল নম্বর, আমি এখানে যাকে ব্যবহার করব তাকে আবারও ব্যবহার করতে পারবো। তার মানে রিপিট করা যাবে, রিপিট করা যাবে। তার মানে এই ঘর পূরণ করারও 10টা ওয়ে, এই ঘর পূরণ করারও এই 10টা ওয়ে, এই ঘর পূরণ করারও 10টা ওয়ে, এই ঘর পূরণ করারও 10টা ওয়ে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে। ব্যাস। এবার এই প্রত্যেকটা ঘটনা কি? এই প্রত্যেকটা ঘটনা এক একটা ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়, তাহলে এগুলো গুণ করতে হবে সব। ওকে, এইবার এই গুণ করলে যা পাবেন সেটাই আপনার উত্তর। এখন দেখেন এখানে এই 3টা অন গুণ করলে তো অনই হবে। এই 10 দেখেন, 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10। আচ্ছা মনে করেন 3টা এক্স যদি গুণ আকারে থাকে, প্রত্যেকের পাওয়ার হচ্ছে 1, তাই এটা কি লেখা যায় না এক্স কিউব সূচকের নিয়ম অনুসারে? এই যে এক্স আর এই পাওয়ার 1 1 1 যোগ হয় এক্স কিউব। এটা ওরকম চিন্তা করেন, একই সংখ্যা 3 বার গুণ থাকলে এক্স টু দি পাওয়ার 3, যদি 4 বার গুণ থাকতো তাহলে এক্স টু দি পাওয়ার 4 লিখতাম, তাই কি না? তাহলে এখানে 10 গুণ আছে কয়বার? 1 2 3 4 5 6 7 8, 8টা 10 গুণ আছে। এই প্রত্যেকের 10 এর পাওয়ার 1 আছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে বেস 10, তাহলে বেস 10 হলে এই 1 গুলো যদি যোগ হয়, 8টা 1 যোগ হলে কি হবে? 8 হবে, মানে 8টা 10 যোগ করলে 10 টু দি পাওয়ার 8। তার মানে আমাদের উত্তর হচ্ছে 10 টু দি পাওয়ার 8, অপশনে 10 টু দি পাওয়ার 8 থাকবে। গতকালকের ক্লাস করছেন আগে সেটা বলেন। মাইনুল ইসলাম মনির, আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন নাকি বিন্যাসের গতকাল যে ক্লাসটা নিয়েছি সেটা করছেন? এটাই প্রথম করতেছেন নাকি আগের ক্লাসটা করছেন সেটা আগে বলেন, আগে রেসপন্স করেন। হয়েছে এটা? তাহলে 10 টু দি পাওয়ার 8 সংখ্যক, অপশনে 10 টু দি পাওয়ার 8ও থাকতে পারে। অথবা দেখেন এই যে 8টা 10 যদি গুণ করেন তাহলে এই 1 1 1 8টা 10 গুণ করলে 1 লেখা 8টা শূন্য হবে, 2 3 4 5 6 7 8। অথবা অপশন এটাও থাকতে পারে। এখন এটা গুনেন, একক দশক শতক 10 কোটি, 10 কোটি, তাহলে অপশনে 10 টু দি পাওয়ার 8ও থাকতে পারে বা 10 কোটিও থাকতে পারে। তার মানে 10 কোটি মোবাইল নম্বর তৈরি করা সম্ভব, 10 কোটি মোবাইল নম্বর তৈরি করা সম্ভব। আর প্রত্যেকটা মোবাইল নম্বরে তো একটা করে সংযোগ দেওয়া যাবে, তাহলে 10 কোটি সংযোগ দেওয়া সম্ভব। এই যে এটা হলো মানে মানে বিন্যাসের প্র্যাকটিক্যাল ইউজ, প্র্যাকটিক্যাল ব্যবহার। ঠিক আছে, বিন্যাসের প্র্যাকটিক্যাল ব্যবহার। ক্লিয়ার কিনা বলেন? প্র্যাকটিক্যাল ইউজ, একদম প্র্যাকটিক্যাল ইউজ। ওকে,
আচ্ছা, তাহলে 10⁸ থাকতে পারে অথবা 10 কোটি থাকতে পারে বা এই সংখ্যাটাও থাকতে পারে। আমি আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। অনেকে বলে যে বিন্যাসের ব্যবহার কোথায়, যে বিন্যাসের ব্যবহার কতগুলো মোবাইল নম্বর, মানে ফোন কোম্পানিগুলো আগে থেকেই জানে, ফোন কোম্পানিগুলো আগে থেকেই জানে যে তারা কতগুলো মোবাইল নম্বর তৈরি করতে পারবে বা কতজনের কাছে সিম বিক্রি করতে পারবে, এটা তারা আগে থেকেই জানে। এই যে বিন্যাসের মাধ্যমে আপনি আবার মনে করবেন আচ্ছা এরা কতগুলো সিম বিক্রি করবে, এটা কিভাবে জানে? বা মনে করেন এই যে কিছুদিন আগে প্রথমে মোবাইল নাম্বারের প্রথমে কিন্তু 019 যেমন 017 ছিল, তারপরে কিন্তু 01725, এই যে এক্সট্রা করে 2 যুক্ত হলো, 01713, এই যে 1 যুক্ত হলো। কেন যুক্ত হলো? একটা ডিজিট কেন বাড়ালো? মানে মোবাইল নাম্বার আগে ছিল 11 ডিজিটের, পরে কেন 1 ডিজিট বাড়ায় 12 ডিজিট করা হলো? কারণ 11 ডিজিট যখন ছিল ওই সংযোগগুলো বিক্রি করা হয়ে গেছে, আর তাদের হাতে এক্সট্রা মানে নেই, আর কোনো নাম্বার নাই। তখন সে একজন গণিতবিদের কাছে গেছে যে আসলে আমরা এখন কি করতে পারি। তখন বলছে আপনারা 11 ডিজিটকে 12 ডিজিটের নাম্বার করে দেন, তাহলে আরো 10 গুণ পরিমাণ আপনি যে পরিমাণ সংযোগ দিচ্ছেন তারও 10 গুণ পরিমাণ সংযোগ আপনি দিতে পারবেন। এই জন্য আর একটা এক্সট্রা ডিজিট তারা তৈরি করছে। ওকে, আমার কথা কি বুঝছেন? এবার দেখেন নেক্সট, এখানে কি বলছে? বাংলালিংক কোম্পানির মোবাইল নম্বরগুলো 11 অঙ্কের, যা 0, 1, 2 আপ টু 9 অঙ্কগুলি দ্বারা গঠিত। এই যে 11 অঙ্কের মানে মোবাইল নম্বর এক একটা সংখ্যা। এখানে বলা নাই যে সংখ্যা গঠন করেন, কিন্তু বুঝে নিতে হবে যে সংখ্যা গঠন করতে হবে, কারণ এই মোবাইল নম্বরগুলো কি এক একটা সংখ্যা, 11 অঙ্কের সংখ্যা। মোবাইল নম্বরের প্রথম 3টি অঙ্কের কোড 019। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পারলাম 019 বলছে। তাহলে কতগুলো নম্বরের শেষে 5 থাকবে বলছে? তাহলে বাংলালিংক যে নম্বরগুলো দিছে সেই নম্বরগুলোর কতগুলো নাম্বারের শেষে 5 থাকবে সেই নাম্বারগুলো বের করেন, কোনো সমস্যা নেই। তাহলে 11 অঙ্কের সংখ্যা, প্রত্যেকটা নাম্বার কত অঙ্কের? 11 অঙ্কের। তাহলে 11টা ভ্যাকেন্ট স্পেস আঁকান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই যে এখানে কয়টা স্পেশাল ঘর আছে বলেন তো? এখানে স্পেশাল ঘর কয়টা? এখানে স্পেশাল ঘর কয়টা? এখানে স্পেশাল ঘর কয়টা? কোনটা বলেন তো স্পেশাল ঘর? এখানে এগুলো না বুঝলে কিন্তু সমস্যা। আর যারা ক্লাস মানে পূর্বের ক্লাস না দেখে মাঝের ক্লাস এইগুলো করবেন না। হ্যাঁ, বিন্যাস সমাবেশ ক্লাস করতেছেন মানে বিন্যাস সমাবেশ শুরু থেকে শেষ করতে হবে। শতকরা ক্লাস করবেন মানে শতকরা 1 নাম্বার থেকে শুরু করবেন। আচ্ছা, প্রথম 3টা এবং শেষটা, রাইট, অ্যাবসলিউটলি। এই প্রথম 3টা এটা বিশেষ ঘর। কেন? কারণ এখানে 019 ছাড়া অন্য কিছু বসানো যাবে না, 019ই বসাতে হবে। এবং এই সাথে লাস্টের ঘরটাও বিশেষ ঘর, এই যে ঘরটা বিশেষ ঘর। এটা বিশেষ ঘর হওয়ার কারণ কি বলেই দিছে যে শেষে 5 থাকবে, এমন নাম্বারগুলো আমরা বের করব শেষে 5 থাকবে। ওকে, তাহলে এই ঘর পূরণ হবে 0 দ্বারা, এই ঘর 1 দ্বারা, এই ঘর 9 দ্বারা, আর এই ঘর হচ্ছে 5 দ্বারা। এগুলো লিখে রাখলাম। তাহলে এই ঘর পূরণ করার কয়টা ওয়ে? একটা ওয়ে, এই 0 দ্বারা। এই ঘর পূরণ করার একটা ওয়ে 1 দ্বারা। এই ঘর পূরণ করার একটা ওয়ে 9 দ্বারা। আর এই বাকি ঘরগুলোতে যে কেউ বসতে পারে। যে কেউ মানে কারা? এই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক আছে না, এই 10টা অঙ্কের যে কেউ এখানে বসতে পারে। যাকেই বসান একটা মোবাইল নাম্বার তৈরি হয়ে যাবে, যাকেই বসান। তার মানে হচ্ছে এই ঘর পূরণ করার 10টা ওয়ে আছে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে, প্রত্যেকটা ঘরে 10টা ওয়ে। কারণ এটা তো রিপিট করা যাবে, এটা রিপিট করা যাবে। মানে কারণ মোবাইল নাম্বারে কি রিপিট হয় না? মনে করেন যে এর প্রত্যেকটা ডিজিট 3, 3, 3, অথবা এখানে 2, 2, এখানে 3, 3, এখানে 4, 4, মানে রিপিট হয়, মানে একই জিনিস বারবার ব্যবহার করা যায়। ওকে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই ঘর পূরণ করার একটা ওয়ে শুধু 5 দ্বারা। এবারে প্রত্যেকটা ঘটনা হচ্ছে ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়। এই যে প্রত্যেকটা ইনকমপ্লিট ঘটনা গুণ করলে আমি পুরো কমপ্লিট অঙ্কটা পেয়ে যাব। ওকে, এই 1, 3টা গুণ করলে তো কিছু হবে না। এই যে 10 আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা 10 গুণ করলে হবে 10⁻7। তাহলে উত্তর হচ্ছে 10⁻7 সংখ্যক, অর্থাৎ বাংলালিংক মোবাইল নম্বরের 10⁻7 সংখ্যক মোবাইল নম্বরের লাস্টে 5 আছে। 10⁻7 মানে 1 লিখে 7টা শূন্য। এইভাবে উত্তর থাকতে পারে, 1 লিখে 7টা শূন্য। 1 কোটি মানে 1 কোটি অথবা 1 কোটি। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 10⁻7
বা 1 কোটি বা 1 লিখে 7টা শূন্য, যে কোনোটা অপশনে থাকতে পারে। সাত মাথায় কেমনে লিখে, এগুলো তো শেখাইছি। সাত মাথায় কেমনে লিখে এগুলো শেখাইনি? 10⁻7 এগুলো ভগ্নাংশে শেখাইছি তো। ভগ্নাংশে ক্লাস বাদ দিয়ে কোনো ক্লাস করলে যে বিপদ, কোনো কিছু বাদ দিয়ে আসে কোনো কিছু করলে বিপদ। যে আগে অতীতে যা শিখাইছি সেগুলোর তো অ্যাপ্লিকেশন এখানে লাগতেই পারে। কিভাবে এগুলো লিখতে হয়, পাওয়ার আকারে লিখতে হয়, এগুলো তোমরা ভগ্নাংশে শিখাইছি। হয়েছে এটা? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন নেক্সট। আচ্ছা, 21 নাম্বারের আগে 22 করাই, তারপর 21 করাচ্ছি। দেখেন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ। হ্যাঁ, বিন্যাসের প্র্যাকটিক্যাল ইউজ। ও আচ্ছা, টাইপ করার সময় আচ্ছা আমি বুঝতে পারছি, আপনি টাইপ মানে মোবাইলে আপনি খুঁজে পাচ্ছেন না যে কিভাবে কমেন্ট করার সময় 10⁻7 লিখতে হয়, তো আচ্ছা দেখেন বুঝতে পারছি। আমি মনে করছি ক্লাস বুঝতে পারছেন না। খুলনা শহরের টেলিফোন নম্বর 72, 73 বা 76 দিয়ে শুরু এবং 6 অঙ্ক বিশিষ্ট হলে মোট সম্ভাব্য সংযোগ সংখ্যা কত? তা খুলনা শহরের টেলিফোন নম্বরগুলো 6 অঙ্ক বিশিষ্ট। জি আমি বুঝতে পারছি। খুলনা শহরের টেলিফোন নম্বরগুলো 6 অঙ্ক বিশিষ্ট, তার মানে 6 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এই টেলিফোন নম্বরগুলো কি সংখ্যা না? ইয়েস, এই টেলিফোন নম্বরগুলো সংখ্যা এবং এই সংখ্যাগুলো 6 অঙ্ক বিশিষ্ট। প্রত্যেকটা নাম্বারই 6 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তার মানে আপনাকে কি করতে হবে? 6 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি করতে হবে। এই যে বিন্যাসের প্র্যাকটিক্যাল ব্যবহার। হ্যাঁ আচ্ছা, তাহলে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমাকে 6টা ভ্যাকেন্ট স্পেস আঁকাতে হবে। যত অঙ্কের সংখ্যা ততটা ভ্যাকেন্ট স্পেস। 3, 4, 5, 6। এখানে কি বিশেষ ঘর আছে? এখানে কি বিশেষ ঘর আছে? এখানে বিশেষ ঘর? হ্যাঁ বিশেষ ঘর আছে। কেন? খুলনা শহরের টেলিফোন নম্বর 72, 73 বা 76 দিয়ে শুরু, তার মানে এই দুইটা ঘর বিশেষ। এখানে যে কেউ বসতে পারবে না। এই দুইটা ঘর বিশেষ। কথা কি বুঝছেন? এই দুইটা ঘর বিশেষ, কারণ এখানে যে কেউ বসতে পারবে না। এখানে কে বসবে? 72, এই যে কমা 73 আর কি 76, এই তিনটা। মানে সোজা কথা, এখানে 72, এই দুই ঘরে হয় 72 হবে, নাহলে 73 হবে, নাহলে 76 হবে। এর মানে কি এটা বোঝায় না? প্রথম ঘরে 72 হলেও এই দুই ঘর যদি 72 হয় তাও প্রথমে 7, এই দুই ঘর যদি 73 হয় তাও প্রথমে 7, এই দুই ঘর যদি 76 হয় তাও প্রথমে 7। তার মানে প্রথম ঘরে 7ই বসবে। আর দ্বিতীয় ঘরে 2 বসলে হবে 72, 3 বসলে হবে 73, 6 বসলে হবে 76। তার মানে এই ঘর পূরণ করার জন্য হয় 2, না হলে 3, না হলে 6। তার মানে এই ঘর পূরণ করার একটা ওয়ে 7 দ্বারা, এই ঘর পূরণ করার 3টা ওয়ে 2, 3 বা 6 দ্বারা, 3টা ওয়ে। ব্যাস, বিশেষ ঘরের কাজ আগে শেষ। এখন টেলিফোন নাম্বারের মানে এখানে যে ডিজিটগুলো ব্যবহার করবেন, এই যে এখানে যে ডিজিটগুলো ব্যবহার করবেন, সেই ডিজিটগুলো তো 0 থেকে 6 পর্যন্ত না, সেই ডিজিটগুলো 0 থেকে 9 পর্যন্ত। সবাই 0 থেকে 9 পর্যন্ত 10 জন। এই 10 জন দিয়েই তো নাম্বার তৈরি করতে হবে। তার মানে এই ঘরে কে বসতে পারে? 0 থেকে 9 পর্যন্ত যে কাউকে বসানো যাবে। তো 0 থেকে 9 পর্যন্ত যে কাউ মানে 10 জন। তার মানে এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই ঘর পূরণ করার 10টা ওয়ে। কেন? মোবাইল নাম্বারগুলো তো রিপিট হয়, একই ডিজিট বারবার আসতে পারে, আর রিপিট হলে পরে প্রত্যেকটা ঘর পূরণ করার জন্য একই ওয়ে থাকবে। হয়েছে এটা? তো ওয়েগুলো না বুঝলে তো বিপদ। এই সেন্সটুকু গ্রো করতে হবে, আমি বারে বারে বলছি কিন্তু। হ্যাঁ আচ্ছা, এখন এই ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করলে আমাদের উত্তরটা চলে আসতেছে। এখন এই 1 আর 3 গুণ করলে 3, এই দেখেন 1টা 10, 2টা 10, 3টা 10, 4টা 10। তার মানে এটা হচ্ছে 3 গুণ এই 4টা 10 গুণ করলে 1 লিখে 4টা শূন্য, তাহলে 3 দিয়ে গুণ করলে 30,000। তার মানে মোট 30,000 সংযোগ দেওয়া যাবে। এটা এরকম লেখা যেতে পারে 3 × 10⁻4। দেখেন এটা হচ্ছে 3, আর এই 4টা 10 গুণ করলে 10⁻4, তাহলে 3 × 10⁻4। এইভাবে অপশন থাকতে পারে, 30,000 এইভাবে অপশন থাকতে পারে। আপনারা কি বুঝতেছেন? মানে আমাকে একটু প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। অঙ্কগুলোকে খুব কঠিন লাগতেছে? বিন্যাসের অঙ্কগুলোকে খুব কঠিন লাগতেছে? মানে এই কনসেপ্টটা ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস যে মেথডটা আমরা শিখলাম, এটা কি খুব কঠিন লাগতেছে? সূত্র দিয়েও শিখবো, কারণ প্রশ্ন সূত্র দিয়েও হতে পারে। দেখা গেল সূত্রই পরীক্ষায় আসছে, তখন কি করবেন? সূত্র না শিখে উপায় নাই।
আচ্ছা, আচ্ছা ক্লিয়ার বলছেন। আসলে ইজি কনসেপ্ট এবং খুবই মজার, মানে এটা প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 21 নাম্বার কোশ্চেনে। 21 নাম্বার কোশ্চেনে কি বলছে? 21 নাম্বার কোশ্চেনে বলছে, দেখেন, একুশ নাম্বার কোশ্চেনে বলছে যে টুম্পা একটা মেয়ে তার বান্ধবী রুম্পার মোবাইল নম্বরে, মানে টুম্পা তার বান্ধবী রুম্পার মোবাইল নম্বরে ফোন দিতে গিয়ে দেখলো শেষ 2 অঙ্ক মনে নেই। এরকম হয় না যে আপনি মনে করেন আপনার ফ্রেন্ডের ফোন নাম্বার মুখস্থ আছে, তো মুখস্থ করতে যে একসময় মানে মোবাইল নাম্বারে কল দিতে যায় আপনার লাস্টের সবই মনে আছে, লাস্টের 2 ডিজিট আপনার কনফিউশন হয়ে গেছে, লাস্টের 2 ডিজিট মনে নাই। এরকম হতে পারে না? হতে পারে। আচ্ছা, লাস্টের 2 ডিজিট মনে নেই। টুম্পা সর্বনিম্ন কতবার ভিন্নভাবে সাজিয়ে ফোন করলে অন্তত একবার রুম্পার সংযোগ পাবে? তার মানে কিন্তু বুঝতে হবে যে এটা বিন্যাসের অঙ্ক। কিভাবে দেখেন, তাহলে এখানে টুম্পার যে ফোন নম্বর, সেই ফোন নম্বরের যত টুম্পা তার বান্ধবী রুম্পার মোবাইল নম্বরে কল দিতে গেছে, মোবাইল নম্বরগুলো কয় ডিজিটের? মোবাইল নম্বরগুলো 11 ডিজিটের বা 12 ডিজিটের। 12 ডিজিটের ধরলাম, 12 ডিজিটের। এই 12 ডিজিটের যে মোবাইল নম্বর, তাহলে ওর কিন্তু এগুলো মনে আছে, এগুলো কিন্তু ফিক্স। এই যে সামনে প্রথমে যে ঘরগুলো আছে এগুলো কিন্তু মনে আছে, কারণ লাস্টের 2টা ডিজিট মনে নাই। এই 2 ডিজিটে সমস্যা, কিন্তু আগের গুলো ফিক্সড। আগের গুলোতে সমস্যা নাই, আগের গুলো তো মনে আছে, এখানে কত বসবে, এখানে কত বসবে, এখানে কত বসবে, এই 2 ঘরে কত বসবে মনে নাই। এবার সে তাহলে কি করবে? সে তাহলে তার কাছে অঙ্ক আছে কতগুলা? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে না? মোট 10টা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা অঙ্কের এখানে এখন বিভিন্ন ভাবে কম্বিনেশন করে বসাবে, এখানে পারমুটেশন করে সাজায় সাজায় বসাবে, বসায় বসায় কল দিবে, একটা বসাবে আর কল দিবে, বলবে যে এই রুম্পা, তুমি কি রুম্পা? আমার কথা কি বুঝছেন? এরকম কতবার এখানে সাজালে পারে, মানে লাস্টের 2 ডিজিট কত ভাবে সাজালে পারে অন্তত একবার রুম্পার কাছে ফোন যাবে। বোঝেন? তার মানে হচ্ছে এই লাস্টের 2 ডিজিটের আগের ডিজিটগুলো সাজানোর সুযোগ নাই, আগের ডিজিটগুলো তার মনে আছে, এগুলো তো ফিক্সড। তাহলে এখন বলেন এই ঘরে কত বসাতে পারে? এই ঘরে রুম্পা 0 বসাতে পারে, এই ঘরে 1 বসাতে পারে, 2 বসাতে পারে, 3 বসাতে পারে, 4, 5, 6, 7, 8, 9 যে কেউ বসাতে পারে। তার মানে এই ঘর পূরণ করার 10টা ওয়ে আছে। এখন মোবাইল নাম্বার তো রিপিট হয়, এখানে যেটা সেটাতে এখানেও বসতে পারে, তার মানে এই ঘর পূরণ করারও 10টা ওয়ে আছে। আর ইনকাম এই ঘটনা শুধু এইটা পূরণ করলে কি হবে? হবে না, এটাও পূরণ করতে হবে। তার মানে এইটা পূরণ করে একটা ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়। তার মানে মোট 10 10 100, তার মানে 100টা ওই 100টা ভিন্ন ভাবে সে লাস্টের 2 ডিজিট সাজায় ফোন দিবে 100 বার। তাহলে নিশ্চিত থাকেন একবার অন্তত রুম্পার কাছে যে মানে রুম্পার কাছে ফোন যাবে। কথা কি ক্লিয়ার? মেসেঞ্জারে নক দিয়ে নাম্বার নিয়ে গেলে বেঁচে যায়। মনে করেন যে রুম্পা মেসেঞ্জার ব্যবহার করে না, তাই না? বা এটা অনেক আগের অঙ্ক, যখন মেসেঞ্জার ছিলই না। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? খুবই সিম্পল, খুবই সিম্পল। এখন দেখেন, এখন একটু আপনি এটা প্র্যাকটিক্যালি ভাবেন যে আসলে কি 100 বার? মিনিমাম 100 বার, 100 বারের নিচে দিলে হবে না। একজন বলছে মিনিমাম কেন 100 বার? দেখেন আগে বোঝেন যে কিভাবে 100 বার হচ্ছে। মনে করেন এই যে লাস্টের 2 ডিজিট, এদিকে ঠিক আছে, এদিকে ঠিক আছে, লাস্টের 2 ডিজিট। মনে করেন এখানে 0 বসালো, এখানে 0 বসালো, এখানে 0 বসালো, এটা কি একটা না? আর এদিকে ঠিক আছে। এইবার এখানে 0 বসালো, এখানে 1 বসালো, এখানে 0 বসালো, এখানে 2 বসালো। তার মানে বুঝেন এই ডিজিটে এখানে 0 রেখে এখানে 0, 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 9। তার মানে এখানে 0 রেখে এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা কম্বিনেশন সম্ভব। সামনে 0 রেখে এখানে 10টা কম্বিনেশন সম্ভব, তাহলে 10টা। এবার এখানে 1 রেখে এখানে আবার 0, 1, 2, 3, 4, 5 আরো 10টা। মানে এখানে একটা ডিজিট রেখে এখানে এরকম 10টা মোবাইল নাম্বার তৈরি করা সম্ভব। তাহলে এখানে এরকম 1 রেখে আরো 10টা, 2 রেখে আরো 10টা, 3 রেখে আরো 10টা। তাহলে 0 এরকম 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা? 10টা। তাহলে এখানে প্রতি একটা রেখে এখানে 10টা কম্বিনেশন সম্ভব। তাহলে এখানে এরকম 10 জনকে রেখে 10 10 100টা কম্বিনেশন সম্ভব। 100টা। এই 100টা নাম্বার দিলে পরে 100টা নাম্বারের মধ্যে একটা নাম্বার আছে
যা রুম্পার সাথে মিলে গেছে। কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে মিনিমাম। এখন মনে করেন একজন বলছে ভাই মিনিমাম কেন, মিনিমাম 100 বার দিতে হবে। মনে করেন একজন 999 বার দিছে, না 999 বার দিছে, দেখেন মনে করেন 99 বার দিছে, কিন্তু রুম্পার যে মোবাইল নাম্বার সেই এখানে তো 100টা কম্বিনেশন সম্ভব, সে যে 99টা এখানে দিছে একটা বাদ পড়ছে সেটাই রুম্পার নাম্বার হতে পারে না? এরকম পসিবিলিটি আছে কিনা? হতেই পারে। তার মানে দেখা গেল সংযোগ পাইল না। সুতরাং সংযোগ পেতে হলে 100 বার যদি ট্রাই করে তাহলে শিওর একবার রুম্পার কাছে যাবে, মিনিমাম একবার যাবে। হয়েছে? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখেন এই যে আর একটা ইউজ, দেখেন একটি তালায় 3টি রিং আছে, এর প্রত্যেকটিতে 10টি করে, প্রত্যেকটা রিং, এই যে 3টা রিং আছে, 3টা রিং, এই 3টা রিং এর প্রত্যেকটা রিং এ 10টি করে অক্ষর মুদ্রিত আছে। ওই রিংগুলোতে 10টা করে অক্ষর মুদ্রিত আছে। ওকে, বলছে 3টি অক্ষরের কেবল একটি বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল ব্যবহার, সোজা কথা। আপনারা কি আগে এইসব লাগেজ আগে ছিল, এখনো আছে, দেখবেন যে সংখ্যা মিলায়ে লাগেজের কোড তৈরি করতো, সংখ্যা মিলায় 3টা এরকম রিং থাকতো, এরকম 3টা রিং থাকতো, মানে গোল গোল এরকম রিং থাকতো। আপনারা দেখছেন কিনা আমি জানি না, দেখাতে পারলে ভালো লাগতো আমার। ওই 3টা রিংয়ে, ওই রিংটা গোলাকার, ওই গোলের উপরে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে 10টা, 3টা এরকম 3টা রিং, গোল 3টা রিং দেওয়া আছে। ওই 3টা রিং এর উপরে 10টা করে ডিজিট আঁকানো আছে। ওই রিংগুলো এরকম ঘুরায় একটা রিংয়ে ধরেন 5, একটা রিংয়ে ঘুরায় 5 আনছে, আর একটা রিংয়ে ঘুরায় 2 আনছে, আর একটা রিংয়ে ঘুরায় 8 আনছে, 582। এবার তালাটা লক করে দিছে। তার মানে 582 হচ্ছে ওই কোড, 582 হচ্ছে কোড। এবার 582 মিলায়ে যদি আপনি চাপেন তাহলেই খুলবে, না হলে খুলবে না। দেখছেন না আপনারা এটা? জি। তার মানে এই যে কোড, এই কোডগুলো হচ্ছে একটা সংখ্যা, 3 ডিজিটের সংখ্যা। কেন 3 ডিজিটের সংখ্যা? কারণ 3টা রিং, যে প্রত্যেকটা রিং এর উপরে একটা করে বর্ণ আছে, তাহলে প্রত্যেকটা রিং এরকম 3টা রিং পাশাপাশি, এরকম 3টা রিং পাশাপাশি আছে, এই রিংগুলোর মধ্যে একটা বর্ণ আছে। তো যেহেতু 3টা রিং পাশাপাশি আছে, সুতরাং এখানে 3টা বর্ণ হোক আর 3টা ডিজিট হোক, যাই বসান না কেন 3 অঙ্ক বিশিষ্ট কোড তৈরি হবে, 3 ডিজিটের কোড তৈরি হবে। তার মানে প্রত্যেক রিংয়ে আছে কয়টা? 10টা। তার মানে ঘুরায় এরকম 10টা অপশন আপনি আনতে পারবেন। তার মানে এখানে 3 ডিজিটের সংখ্যা প্রস্তুত করতে হবে। ওই কোডগুলো হচ্ছে 3 ডিজিটের সংখ্যা, 3 ডিজিটের সংখ্যা। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ। তাইলে আমাকে বলেন, এই যে এই ঘরে মানে কয়জন আসতে পারে, কতজন বসানো যেতে পারে? যেহেতু প্রত্যেক রিংয়ে 10টা করে অক্ষর আছে, তার মানে এই প্রত্যেকটা ঘর 10 ভাবে পূরণ করা যেতে পারে। এটাও কিন্তু 10 ভাবে, 10টা ওয়ে আছে পূরণ করার, এটাও কিন্তু 10টা ওয়ে আছে পূরণ করার। তো শুধু এইটা পূরণ করলে কি কোড তৈরি হবে না? তার মানে এইটা পূরণ করা একটা ইনকমপ্লিট ঘটনা। শুধু এইটা পূরণ করলেও কিন্তু কোড তৈরি হবে না, শুধু এইটা পূরণ করলেও কিন্তু কোড তৈরি হবে না। তাহলে এগুলো গুণ করতে হবে, ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ। তার মানে আপনি মোট 1000টা কোড তৈরি করতে পারবেন, 1000টি কোড, 1000টি কোড তৈরি করতে পারবেন টোটাল। সবগুলো কোড দিয়ে কি খুলবে তালা? না, একটা কোড দিয়ে তালা খুলবে। মনে করেন আপনি যে কোডটা ওখানে সেট দিয়ে রাখছেন, শুধু ওই কোডটা দিয়ে তালা খুলবে, আর বাকি যে কোডগুলো সেগুলো দিয়ে খুলবে না। তো বলছে একটি বিন্যাসের জন্য এই প্রত্যেকটা কোডই এক একটা বিন্যাস। এদিকে তাকান, এই যে 1000টা কোড না, এই 1000টা কোড প্রত্যেকটাই এক একটা বিন্যাস। তাহলে অঙ্কে বলছে যে একটি বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না। তার মানে 1000টা কোড মানে 1000টা সংখ্যা, আর এই প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা কোডই এক একটা বিন্যাস। এই 1000টা কোডের মধ্যে একটা 3 ডিজিটের একটা কোড আছে যেটাতে তালা খুলবে। তাহলে তালা খুলবে না কতটির জন্য? তাহলে তালা খুলবে না এমন কোড, এমন বিন্যাস, কোড না দিয়ে এমন বিন্যাস, প্রত্যেকটা কোণই এক একটা বিন্যাস। এই 1000 থেকে একটা বাদ দেন, যেটা খুলবে সেটা বাদ দেন। তবে 999টা বিন্যাসের জন্য কি তালাটা খুলবে না? উত্তর হচ্ছে 999। অনেকে 1000 মেরে দিবে। আরে ভাইয়া 1000 হচ্ছে মোট এতগুলো,
1000 হচ্ছে মোট 1000টা কোড বা মোট 1000 সিকিউরিটি কোড প্রস্তুত করা সম্ভব। 3 ডিজিটের 1000টা সিকিউরিটি কোড প্রস্তুত করা যাবে। হ্যাঁ, কিন্তু 1000টা সিকিউরিটি কোডের মধ্যে একটা কোড তো আপনি সেট আপ দিয়ে রাখছেন যেটাতে খুলবে, তাহলে খুলবে না কতগুলোর জন্য? তো একটা বাদ দিতে হবে, একটা বাদ দিতে হবে। 9টি না তো। আচ্ছা, অঙ্কটা কি বোঝেন না? আরাফাত হোসেন বা লাকি আপু, হ্যাঁ, কোথায় বোঝেন না সেটা বলতে হবে। এটা না দেখলে, এটা যদি না দেখেন কেউ, তাহলে তো তাকে বোঝানো মুশকিল। আমি এখন কি দিয়ে যে বোঝাবো, সেটাই হলো আমি এখন চিন্তা করতেছি যে আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাবো। আমার হাতের সামনে তো আমি কিছু, আচ্ছা দেখেন ভাই, সবচেয়ে বড় কথা মনে করেন যে আপনারা তো লাগেজ দেখছেন, তাই না? এই যে একটু দেখেন, এখানে এরকম রিং আছে, এরকম রিং দেখা যায় না, এই রিংটা এরকম রিং আছে, এরকম রিং, এরকম 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 টানে টানে, কি এটা? আচ্ছা বোঝেন, 9 কেন হবে আগে বোঝেন না কেন, আগে বোঝেন। এটাকে বুঝছেন যে ওই রিংগুলো এরকম, এটা বুঝছেন কিনা বলেন? ওই রিংগুলো এরকম বাইরের অংশ, এই অংশটা দেখতে পান, আর কিছু দেখতে পান না। এই রিংগুলো এরকম, এটাকে বুঝতে, এটাকে বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। ওই লাগেজের মধ্যে যে রিং আছে, সেই রিংগুলো এরকম এরকম, এখানে 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 এই রিং এর এই এর উপর দিয়ে মানে ডিজিট মুদ্রিত থাকে। বুঝছেন কিনা বলেন প্লিজ? এরকম এরকম রিং আছে 3টা, এখানে একটা, এর পাশে আর একটা, এর পাশে আর একটা। বুঝছেন? এখন আপনি আপনি যখন ওই লাগেজটার মানে কোড তৈরি করবেন, এর উপর 10টা ডিজিট মুদ্রিত আছে, প্রত্যেকের উপর 10টা ডিজিট মুদ্রিত আছে। হ্যাঁ, তাহলে মনে করেন যে আপনি এটাকে এনে সামনে, এখানে একটা সংখ্যা আসলো, এখানে একটা ডিজিট আসলো, তার মানে এটা একটা ভ্যাকেন্ট স্পেস মনে করেন। এরকম 3টা আছে, এই একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই প্রত্যেকের উপর 10টা ডিজিট মুদ্রিত আছে না? তাহলে আমাকে বলেন, মনে করেন এটা একটা ফাঁকা জায়গা। এখন এর উপর যেহেতু 10টা ডিজিট মুদ্রিত আছে, তাহলে এই জায়গাতে, এই জায়গাটা এরকম আপনি ঘুরাই ঘুরাই মোট কতটা ডিজিট এখানে আনা সম্ভব বলেন তো? এই জায়গাটা পূরণ করার কয়টা ওয়ে আছে? এই জায়গাটা, এর উপর যেহেতু 10টা ডিজিট আছে, তার মানে এই জায়গাতে মোট আমি 10টা সংখ্যা দেখাতে পারতেছি। বুঝেন কিন্তু বিষয়টা? এরকম ঘুরায়, এরকম সামনে আনে আনে আমি মোট 10টা সংখ্যা দেখাতে পারতেছি। তার মানে এই ঘর পূরণ করার 10টা ওয়ে আছে, কারণ এর উপর 10টা ডিজিট আছে। এই পাশে যে রিংটা আছে, সেই রিং এর উপরও 10টা ডিজিট আছে, তার মানে এই ঘর পূরণ করার 10টা ওয়ে। ওই পাশে আরেকটা ডিজিট রিং আছে, তাকেও পূরণ করার 10টা ওয়ে আছে। তাহলে এই একটা, এই একটা, এই একটা, মানে 3 ডিজিটের, এর উপর একটা ডিজিট থাকবে, এর উপর একটা ডিজিট, এই পাশে যে রিংটা আছে তার উপর একটা ডিজিট। এইভাবেই তো 3 ডিজিটের সংখ্যা তৈরি হবে। তার মানে এগুলো 3 ডিজিটের সংখ্যা, এই প্রত্যেকটা কোড হচ্ছে 3 ডিজিটের এক একটা সংখ্যা। তাহলে এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এখনো কি বোঝেন নাই? এরকম আমি কতগুলো এরকম, তাহলে এই ঘর পূরণ করার 10টা ওয়ে, এই পাশে যেটা আছে তার গায়েও তো 10টা ডিজিট মুদ্রিত আছে। তার মানে এখানে আমি 10 ভাবে আনতে পারি সংখ্যা। তো এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, 1000টা, মোট 1000টা কোড আমি তৈরি করতে পারবো। এরকম ভিন্ন ভিন্ন ভাবে ঘুরে আমি 1000টা কোড তৈরি করতে পারি। 3জনকে এটাকে ঘুরাবো, এটাকে ঘুরাবো, এটাকে ঘুরাবো, এরকম ভিন্ন ভিন্ন 1000টা কোড তৈরি করা সম্ভব। কিন্তু এই 1000 কোডের মধ্যে একটা কোড আছে, মনে করেন 582। একটু তাকান, মনে করেন যে 582, মানে এই ডিজিটের এখানে 5, পরে এই রিং এর এখানে 5, পরের রিং এর ওখানে 8, তারপরে রিং এর ওখানে 2। আপনি 582 কোডটা ব্যবহার করবেন হচ্ছে এই লাগেজটা খোলার জন্য। কিন্তু আপনি তো কোড তো তৈরি করতে পারেন মোট 1000। তো অঙ্কে বলছে যে 3টি অক্ষরের কেবল একটি বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে। এই যে 582 যে বিন্যাস, সেটার জন্য তালা খোলা যাবে। কিন্তু টোটাল তো 1000 বিন্যাস হবে, তার মধ্যে একটা কোড দিয়ে খুলবে। তাহলে খুলবে না কতগুলো কোড দেওয়ার জন্য? এই এখনো কি বোঝেন নাই? কে কি বোঝেনি? ওমর ফারুক ভাইয়া, আপনি কি বোঝেন নাই? খুবই সহজ। আপনি মোট 1000টা সংখ্যা বিন্যাস তৈরি করতে পারবেন। এই প্রত্যেকটা বিন্যাসই এক একটা কোড, এই প্রত্যেকটা বিন্যাসই এক একটা কোড, একটা কোড একটা বিন্যাস। তার মানে এরকম 1000টা কোড তৈরি করা যাবে, মানে 1000টা সংখ্যা তৈরি করা যাবে। প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা কোডই এক একটা বিন্যাস। তার মধ্যে একটা দিয়ে আপনি খুলতে পারবেন, যেটা আপনি সেট আপ করে রাখছেন, আপনি জানেন না যে কোনটা আপাতত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে।
তাহলে এটা গেল 23। এইবার আপনাদেরকে সবাই একটু মনোযোগ দিবেন, এদিকে সবগুলো শেষ। আমরা ওদিকে কিছু অঙ্ক রেখে আসছিলাম, আমার ঠিক মনে নাই কত নাম্বার 7, 8 মেবি। বিজোড় না, জোড় সংখ্যা। আচ্ছা 8, 9 এই 8, 9 নাম্বার কোশ্চেন পরীক্ষায় প্রিলিতে আসার সম্ভাবনা হচ্ছে 10%। হ্যাঁ, 10%ও না, মানে এই ধরনের কোশ্চেন দেওয়া উচিত না প্রিলিতে। মূলত লিখিত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, মূলত লিখিত পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। এই কোশ্চেনে কিছু প্রবলেম আছে, আমি একটু দেখাই দিব, সমস্যা নাই। বাট এই কোশ্চেনে প্রবলেম কেন আছে এটা যদি না বোঝেন তাহলে কিন্তু এই কোশ্চেন পরীক্ষার হল পর্যন্ত যাবে না, যে এই কোশ্চেন আমাকে এই মেথডে সলভ করতে হবে। এটাও কিন্তু সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস। দেখেন কি বলছে, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর একটিও পুনরাবৃত্তি না করে মানে একজনকে একবারই ব্যবহার করা যাবে, মানে উইদাউট রিপিটেশন, রিপিট করা যাবে না, মানে সংখ্যা গঠনের সময় একই ডিজিট বারবার আনা যাবে না, এক ডিজিট একবারই ব্যবহার করতে হবে। আচ্ছা, না করে 4 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে? এদিকে তাকান, অর্থপূর্ণ জোড় সংখ্যা, এই যে কয় অঙ্কের? 4 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা। সবাই একটু, আমি একটু আপনাদেরকে বলছি, মানে গভীর মনোযোগ দিতে হবে এই অঙ্ক দুটা বোঝার জন্য, এবং এই অঙ্ক দুটা যদি বোঝেন তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে আজকে, অনেক কনসেপ্ট, এবং নতুন একটা কনসেপ্ট এর মধ্যে ঢুকবে সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাসের। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি ব্যবহার করবেন কাদেরকে? ব্যবহার করবেন 0 থেকে কি 9 পর্যন্ত, এই 10 জনকে ব্যবহার করে সংখ্যা গঠন করবেন। কত অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা, তাহলে 4টা ভ্যাকেন্ট স্পেস আঁকাতে হবে। সবাই তাকান প্লিজ, 4টা ভ্যাকেন্ট স্পেস আঁকাতে হবে। এখন আমাকে বলেন তো, এই প্রশ্নে বিশেষ ঘর আছে? কোনো বিশেষ ঘর আছে? এই প্রশ্নে বিশেষ ঘর কয়টা? প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন। এই কোশ্চেনে আমি আবার বলছি, আপনাদের মাধ্যমে আমি উত্তর নিয়ে আসবো এবং দেখাবো যে মানে এই অঙ্কটা আমরা আগে যেভাবে গতানুগতিক ভাবে সলভ করে আসলাম ওইভাবে সলভ করতে গেলে আপনি অঙ্কটা সলভ হবে না। আচ্ছা, এখানে বিশেষ ঘর 2টা। এখানে বিশেষ ঘর কোনটা? কয়টা? 2টা। একটা হচ্ছে প্রথমটা, এটা বিশেষ ঘর। কেন এটা বিশেষ ঘর? কারণ সামনে 0 বসানো যায় না। সামনে 0 বসালে সেটা 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না। হ্যাঁ, আর যেহেতু জোড় সংখ্যা বলছে তাহলে এটাও বিশেষ ঘর। কেন? বিশেষ ঘর কেন? কারণ লাস্টে জোড় সংখ্যা হতে লাস্টে কি কি বসে? 0 বসে, 2 বসে, 4 বসে, 6 বসে, 8 বসে। তার মানে হচ্ছে লাস্টে আমাকে হয় 0, 2, 4, 6, 8 এইগুলোর যে কোনো একটা বসলেই সংখ্যাটা জোড় হবে, যেহেতু বলছে জোড় সংখ্যা গঠন করতে হবে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এখন এইখানে একটা ঝামেলা আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই অঙ্কটা, এদিকে তাকান প্লিজ, এবার একটু গভীর মনোযোগ দিয়ে এদিকে তাকাতে হবে। হ্যাঁ, আমাকে বলেন এই ঘর পূরণ করার কয়টা ওয়ে আছে? এই ঘর পূরণ করার 0, 2, 4, 6, 8 এই 5 জনের মধ্যে যে কোনো একজন। তাহলে হ্যাঁ ভাই, এটা 5 ভাবে পূরণ করা যায়। ওকে ফাইন, এদিকে তাকান, এটা 5 ভাবে পূরণ করা যায়, যায় কিনা? এখন বলেন এইটা 5 ভাবে পূরণ করা যায়, কিন্তু এখানে বসছে কে? এদিকে তাকান, এখানে বসছে কে? এখানে কে বসছে? এই 5 জনের মধ্যে কেউ একজন, আমি জানি না কে, আমি কিন্তু বলতে পারছি না কে, কিন্তু এটাও বলতে পারতেছি যে এই 5 জনের মধ্যে কেউ একজন বসছে। এই 5 জনের মধ্যে কেউ একজন বসছে। যদি এই 5 জনের মধ্যে, যদি এখানে, এদিকে তাকান, যদি এই 5 জনের মধ্যে এখানে যদি 4 বসতে পারে কিনা? সমস্যাটা ফেস করে আগে বোঝেন যে সমস্যা কি। যদি এখানে যে 5 জনের মধ্যে, এই 5 জনের মধ্যে এখানে তো যে কেউ একজন বসবে, কে বসবে আমি জানি না, যে কোনো একজন বসছে। আমি ধরে নিলাম এখানে প্রথমে এই 5 জনের মধ্যে থেকে 4 এখানে বসছে, এই যে উপরে 4 দিছি মানে বুঝাচ্ছে যে এই জায়গা থেকে 4 বসছে এখানে। আচ্ছা, আমাকে বলেন এখানে যদি 4 বসে তাহলে আপনার হাতে এখন অপশন আছে কয়টা? অঙ্ক কিন্তু রিপিট করা যাবে না, যাকে একবার ব্যবহার করবেন তাকে কিন্তু আর ব্যবহার করা যাবে না। আপনি এখানে 4 কে ব্যবহার করছেন, তাহলে আপনার হাতে অপশন আছে এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা। এই 10 জনের মধ্যে এখানে 4 বসে গেছে, হাতে আছে কয়জন? 9 জন। এই 9 জনের মধ্য থেকে এখানে একজন বসতে হবে। এখন এইবার বলেন যে 9 জন আপনার হাতে আছে তার মধ্যে কি 0 আছে? ইয়েস আছে, কারণ ওখানে তো 4 বসছে।
তাহলে এই ঘর পূরণ করার সামনে তো জিরো বসানো যাবে না, তাহলে 9 জনের মধ্যে এই ঘর পূরণ করার যাবে, জিরোকে বাদে 8 ভাবে পূরণ করা যাবে। বোঝা যাচ্ছে কি কথা? বোঝা যাচ্ছে কি 8 ভাবে পূরণ করা যাবে। কথা সত্য। কিন্তু আচ্ছা, যদি এখানে 4 না বসে 6 বসতো, 6, তাহলেও কিন্তু এই ঘর 8 ভাবে পূরণ করা যেত। কারণ এখানে 6 বসালে আমার হাতে আরো 9 জন অপশন থাকতো, তার মধ্যে 0 বাদ দিয়ে এখানে 8 ভাবে পূরণ করা যায়। কিন্তু যদি কখনো এই ঘটনা ঘটে, এইবার তাকান এদিকে প্লিজ, কিন্তু যদি এখানে তো 0 বসবে কোনো এক সময়, বসবে না? বসবে না? এখানে 0 বসবে। তাহলে এখানে যখন 0 বসবে, এখানে যে 5 জনের মধ্য থেকে যে কেউ একজন বসবে, যখন এখানে 0 বসবে তখন এখানে 0 বসে গেছে, কোনো এক সময় তো বসবে রে ভাই, এখানে 0 বসে গেছে। আরে আল্লাহ, এখানে 0 বসছে, 2, 4, 6, 8 না, 0 বসছে। তাহলে এখানে যদি 0 বসে, তাহলে এই 10 জনের মধ্য থেকে 0 বসে গেছে। আপনার হাতে এখন 9টা অপশন আছে, এই 9 জনের মধ্যে কিন্তু 0 নাই, কারণ 0 অলরেডি ওখানে বসে গেছে। তাহলে যেহেতু 0 নাই, তাহলে আপনি তো জানেন 0 এখন বসে গেছে, তাহলে এখন এই ঘর পূরণ করার কয়টা ওয়ে বলেন? তখন এই ঘর পূরণ করার 9টা ওয়ে। তার মানে হলো, যদি 2, 4, 6, 8 এই 4 জনের মধ্যে কেউ একজন এখানে বসে, সেক্ষেত্রে এই ঘর পূরণ করার 8টা ওয়ে, কারণ 0 থেকে যাচ্ছে। কিন্তু যদি এখানে এইগুলো না বসে এখানে 0 বসে, সেক্ষেত্রে এই ঘর পূরণ করার 9টা ওয়ে। তার মানে এই ঘর পূরণ করার জন্য একই অঙ্কের ক্ষেত্রে একবার 9টা ওয়ে, একবার 8টা ওয়ে। তাহলে আপনি এখানে কাকে লিখবেন বলেন? বোঝেন আগে, বোঝেন, কনসেপ্ট বোঝেন। তাহলে এখানে কত লিখবেন? 8 লিখবেন না 9 লিখবেন? এবার বলেন আমাকে প্লিজ। আমার কথা কি বোঝা গেছে? বুঝছেন কি? একটু ভাবার চেষ্টা করেন। তাহলে এখানে কত লিখবেন? 8 লিখবেন না 9 লিখবেন? প্লিজ রেসপন্স করতে হবে, না রেসপন্স করলে কিন্তু মাথায় অঙ্ক থাকবে না। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করি, আমি চাইলেই তো অঙ্কটা করে দিতে পারতাম সহজে, মানে একবারে করে দিতে পারতাম। কত বসাবেন? 8 না 9? শোনেন, তার মানে হলো এই অঙ্কটা একবারে কমপ্লিট করা যাবে না। সাগর সরকার বলছে যে এইটা অঙ্কটা একবারে করবার যাবে না, একবার 8 একবার 9, এই যে অ্যাবসলিউটলি এটাই চাচ্ছিলাম। এই অঙ্কটা একবারে কমপ্লিট করা সম্ভব না। কেন? কারণ এই একই ঘরের জন্য 2 রকম চয়েস, কখনো এই ঘর 9 ভাবে পূরণ হয়, কখনো এই ঘর 8 ভাবে পূরণ হয়। এইটার ঝামেলাটা ক্রিয়েট করছে কে? এই ঝামেলাটা ক্রিয়েট করছে 0। কারণ 0 যদি লাস্টে বসে যায়, সেক্ষেত্রে এই ঘর পূরণ করার 9টা ওয়ে। এখানে 0 বাদে যদি এইগুলো বসে, তাহলে এই ঘর পূরণ করার 8টা ওয়ে। তাহলে ঝামেলা ক্রিয়েট করছে কে? এদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করছে কে? 0। তাই আমরা কি করব জানেন? তাই আমরা 0কে এখানে ফিক্সড করে দিয়ে একটা কেস তৈরি করব। মানে এই অঙ্কটা একবারে কমপ্লিট হবে না, এই অঙ্কটাকে 2টা সেগমেন্টে ভাগ করতে হবে। যে শেষে 0 থাকবে এরকম জোড় সংখ্যা, আর শেষে 2, 4, 6, 8 থাকবে এরকম জোড় সংখ্যা, আলাদা করে নিতে হবে। না 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 না, এই একই ঘরের জন্য 2টা চয়েস। আমি বলি তাহলে এই যে ঝামেলাটা ক্রিয়েট হলো, এই ঝামেলা ক্রিয়েট হচ্ছিল কিসের জন্য? এখানে 0 বসা বা না বসার উপর ঝামেলাটা ক্রিয়েট হচ্ছে। এই জন্য অঙ্কটাকে 2টা সেগমেন্টে ভাগ করে নিব, 2টা কেস করে নিব আলাদা আলাদা। মানে অঙ্কটা একবারে কমপ্লিট করা যাচ্ছে না, তাই 2টা পার্টে ভাগ করে নিচ্ছি। তাহলে কি ভাগ? লাস্টে 0 থাকবে এরকম জোড় সংখ্যা আলাদা করে বের করব, লাস্টে 2, 4, 6, 8 থাকবে এরকম জোড় সংখ্যা আলাদা করে বের করব। ওকে, আচ্ছা। তাহলে কেন ঝামেলা ক্রিয়েট হচ্ছে এটা তো বুঝছেন। তাহলে এটা কোন অঙ্কে ঝামেলা ক্রিয়েট হবে আমি বলে দিই। যখন বলবে জোড় সংখ্যা বের করেন, আর যে সকল ডিজিট ব্যবহার করতে বলবে তাদের মধ্যে যদি 0 থাকে, তাহলেই এই ঝামেলা ক্রিয়েট হবে। একবারে অঙ্কটা কমপ্লিট করা যাবে না, 2টা কেস তৈরি করতে হবে। আগে দেখেন কেস অন। কেস অন কি? শেষে 0 থাকবে এমন জোড় সংখ্যা, শেষে 0 থাকবে এরকম জোড় সংখ্যা আমরা আলাদা করে বের করতেছি। কয় অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের, 4টা ভ্যাকেন্ট স্পেস আঁকাচ্ছি। 1, 2, 3, 4, শেষে 0 ফিক্সড। তবে এখন শেষে 0ই থাকবে, অন্য কিছু থাকবে না। আমি ফিক্সড করে দিছি যে আমি যে সকল জোড় সংখ্যা বের করতেছি তাদের শেষে 0ই থাকবে, আমি ধরে নিছি। তার মানে শেষ ঘর এখন বিশেষ ঘর। আর একে পূরণ করার কয়টা ওয়ে? একটাই ওয়ে, 0 দ্বারা।
এইবার বলেন আপনার হাতে কি কি ছিল? আপনার হাতে অঙ্ক ছিল 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টা অঙ্ক ছিল। তার মধ্যে এখানে একজন বসে গেছে, কে বসছে? এখানে 0 বসছে। তাহলে এই 10 জনের মধ্যে 0 বসছে, আপনার হাতে এখন আছে অপশন 9টা, এই ঘর পূরণ করার 9টা ওয়ে। কেন? কারণ 0 তো বসে গেছে অলরেডি, আমার হাতে তো 0 নাই, তার মানে 9 জনের 9 জনই এখানে বসতে পারে। এবার তাকান, তাহলে আপনার হাতে 9 জন ছিল, তার মধ্যে একজন বসে গেছে, আর আছে কয়জন? 8 জন। তাহলে এই ঘর পূরণ করার 8টা ওয়ে। রিপিট করা যাবে না, এখানে যাকে ব্যবহার করছেন তাকে আর এখানে নেওয়া যাবে না। তাহলে এই ঘর পূরণ করা হয়ে গেছে একজন দিয়ে, 8 জন ছিল, তার মধ্যে একজন এখানে বসছে, হাতে আছে কয়টা অপশন? 7টা। তাহলে এই ঘর পূরণ করার 7টা ওয়ে। এগুলো সব ইনকমপ্লিট ঘটনা, গুণ করেন। এটা ইনকমপ্লিট ঘটনা, এটা ইনকমপ্লিট ঘটনা, এটা ইনকমপ্লিট ঘটনা। 8 9 72 গুণ 7, দেখেন 72 গুণ 7, 7 দুগুণী 14, 7 7 49 আর 1 50, তাহলে 504। এই 504টি সংখ্যা, তার মানে 504টি সংখ্যা আছে, 504টি সংখ্যা আছে যাদের লাস্টে 0 আছে। এরা জোড় সংখ্যা এবং শেষে 0। এইবার শেষে কি শুধু 0 থাকলেই জোড় সংখ্যা হয়? 2 4 6 8 এগুলো থাকলে হয় না? ইয়েস, এটা নিয়ে 2 নাম্বার কেস। 2 নাম্বার কেস, শেষে 2 4 6 বা 8 থাকবে এমন জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাও তো 4 অঙ্কের সংখ্যা, 4 ডিজিট, 4টা ঘর আঁকাবো। এবার বিশেষ ঘর কোনটা? এই লাস্টে এটা বিশেষ ঘর। কেন এটা বিশেষ ঘর? কারণ এখানে এইগুলা ছাড়া বসতে পারবে না, না হলে তো জোড় হবে না। তাহলে এই ঘর পূরণ হবে কি কি দ্বারা? 2 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে। এই 4 জনের মধ্যে যে কোনো একজন এখানে বসবে। তাহলে এই ঘর পূরণ করার 4টা ওয়ে। এইবার তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। এইবার আমাকে বলেন, এই ঘর পূরণ করার তো 4টা ওয়ে, এখানে বসছে কারা কারা? 2 4 6 8, এই 4 জনের যে কোনো একজন। তাহলে আপনার যে অঙ্ক 10টা ছিল, এই 10 জনের মধ্যে এখানে একজন বসে গেছে, হাতে আছে কয়টা? 9টা অঙ্ক আছে। এই ঘর এখন পূরণ হবে, কিন্তু আপনার হাতে এখানে একজন বসানোর পরে যে 9টা আছে, সেই 9 জনের মধ্যে কিন্তু এবার 0 আছে, কারণ ওখানে 0 বাদ দিয়ে চিন্তা করছি। তাহলে আপনার হাতে যে 9টা আছে, তার মধ্যে এখানে 9টা বসাতে পারবেন না, এই ঘর পূরণ করার 8টা ওয়ে। কেন? এবার আপনার হাতে 0 আছে, 0 তো ওখানে বলেন নাই, ওখানে যে 2 4 6 8 বলে দিচ্ছেন, বুঝছেন? 9টা অঙ্ক ছিল ওইখানে একটা বসানোর পরে আপনার হাতে 9টা অপশন ছিল, তার মধ্যে এই ঘর পূরণ করা যাবে 8 ভাবে, কারণ ওই 9 জনের মধ্যে 0 ছিল। এখানে 9 জন থেকে একজন বসছে, 9 জন থেকে একজন বসছে, আপনার হাতে আছে এখন কতজন? আমার কথা কি বুঝছেন? এই ঘর 8 আছে, হাতে অপশন 9টা, কিন্তু এখানে এটা 8 ভাবে পূরণ করা যায়, কারণ 9টা অপশনের মধ্যে 0 ছিল। তাহলে আপনার মোট তো 10টা, তার মধ্যে এখানে একটা বসছে, এখানে একটা বসছে, এগুলো ঘরে তো রেস্ট্রিকশন নেই। তাহলে এখানে একজন বসছে, এখানে একজন বসছে, আর আছে কয়জন? 8 জন। তাহলে এই ঘর পূরণ করার 8টা ওয়ে। 8 জন থেকে একজন বসে গেছে, আর আছে কয়জন? 7 জন। এই ঘর পূরণ করার 7টা ওয়ে। এই ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করলে এখানে আমরা পাবো 8 8 64, এই যে 64 গুণ 7 গুণ হচ্ছে 4। দেখেন 4 সাথে 28 8, হাতে 2, 6 সাথে 42 আর 2 44, এর সাথে গুণ হবে 4 আলাদা আলাদা করে। 4 8 32 এর 2, হাতে 3, 4 4 16 আর 3 19, হাতে 1, 4 4 16 আর 1 হচ্ছে 17, 1792। তার মানে এরকম 1792, 1792টা সংখ্যা আছে। তার মানে হচ্ছে শেষে 0 থাকবে এরকম জোড় সংখ্যা আছে 504টা, আর শেষে 2 বা 4 বা 6 বা 8 থাকবে এরকম সংখ্যা আছে, জোড় সংখ্যা 1792টা। এইবার আমাকে বলেন, এই যে কেস 1 যেটা, এইটা কি একটা ইনকমপ্লিট ঘটনা না কমপ্লিট ঘটনা? এই কেস 1, এই পুরোটা একটা কমপ্লিট ঘটনা। কেন? কারণ এই পুরোটা দিয়ে, মানে কেস 1, এই সম্পূর্ণ ঘটনাটা কিন্তু আমার 504টা সংখ্যা গঠন করছে। তার মানে পুরো অঙ্ক কমপ্লিট না করতে পারলেও এইটা দিয়ে কিন্তু আমি জোড় সংখ্যা পাইছি 504টা। আমার টার্গেট ছিল কি? জোড় সংখ্যা গঠন করা না? তাহলে আমি কি এই কেস 1, এই পুরো কেস 1, এই 504টা সংখ্যা গঠন করছি, এটা কি কমপ্লিট ঘটনা না? ইয়েস। পুরো অঙ্ককে কমপ্লিট করতে না পারুক, কিন্তু অঙ্কের একটা পার্ট কমপ্লিট করছে এটা, তার মানে এটা একটা কমপ্লিট ঘটনা। এবং এটাও কিন্তু অঙ্কের একটা পার্ট কমপ্লিট করছে, তার মানে এটা একটা কমপ্লিট ঘটনা। আর কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয়। মনে করে দেখেন, ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ, এই ঘর পূরণ করছি, এই ঘর পূরণ করেই কিন্তু আমি সংখ্যা পেয়ে যাব না, সুতরাং এই ঘর পূরণ করার ঘটনা ইনকমপ্লিট ঘটনা। তাহলে এরা প্রত্যেকে এক একটা ইনকমপ্লিট ঘটনা ছিল, আর এই সবগুলো গুণ করে যেটা পাইছি এটা একটা কমপ্লিট ঘটনা। কেন? কারণ আমার টার্গেট 4 অঙ্কের জোড় সংখ্যা গঠন করা। এগুলো গুণ করার পরে যেটা পাইছি, এটা কি 4 অঙ্কের জোড় সংখ্যা গঠন করেনি? ইয়েস। তাহলে এই যে আলাদা আলাদা কেস না, এই কেসটা একটা কমপ্লিট ঘটনা, এই কেসটা একটা কমপ্লিট ঘটনা। আর কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয়, তার মানে টোটাল জোড় সংখ্যা হচ্ছে এই 504 প্লাস 1792, অর্থাৎ মোট জোড় সংখ্যা। (1792 + 504) 4 2 6 9
7 5 12 2 হাতে 1 2 2296, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2296। এইবার আমাকে বলেন প্লিজ, আপনারা বলেন তো প্লিজ, অঙ্কটা কি খুব কঠিন লাগছে? আমি বলে দিব যে এই মানে এই যে কেস, আলাদা আলাদা কেস তৈরি করা লাগবে কোন অঙ্কে, সেটা আমি বলে দিব। আপনারা একটু কাইন্ডলি বলেন তো যে অঙ্কটা কি খুব কঠিন লাগছে, এবং কেন আলাদা আলাদা কেস তৈরি করতেছি, একবারে কেন কমপ্লিট করা যাচ্ছে না, একটু বুঝছেন কিনা? এই অঙ্কটা একবারে কেন করা যাচ্ছে না, এটা বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। আগের অঙ্কগুলো যেমন একবারে করে ফেলছিলাম, এই অঙ্কটা কেন একবারে কমপ্লিট করা যাচ্ছে না, কেন? কারণ জোড় সংখ্যা গঠন করতে বলছে এবং এদের মধ্যে জিরো আছে। এই জিরো থাকার কারণেই কিন্তু এই ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। তাহলে মনে রাখবেন, কখন এরকম কেস তৈরি করতে হবে সংখ্যা গঠনের ক্ষেত্রে, যখন আপনাকে জোড় সংখ্যা গঠন করতে বলবে এবং এই যে ডিজিটগুলো ব্যবহার করে জোড় সংখ্যা গঠন করতে বলবে তাদের মধ্যে যদি জিরো থাকে, ওই জিরো ঝামেলা বাধা দিচ্ছে, অঙ্কটাকে একবারে করতে দিচ্ছে না, তাই অঙ্কটাকে দুইটা পার্টে বিভক্ত করে নিছি। শূন্যের বিষয়টা চলে গেলে তো হবে না, এটা আস্তে আস্তে হবে। হ্যাঁ, সব অঙ্ক তো সহজ না, এটা লিখিত পরীক্ষার কোশ্চেন মূলত। হ্যাঁ, প্রিলিতে আসার কথা না, তাও আমি মানে রিস্ক নিচ্ছি না, করাই দিচ্ছি। দেখেন এরকম আর একটা অঙ্ক আমরা করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে কি বলছে, দেখেন এখানে বলছে 6 5 3 2 0 অঙ্কগুলোকে প্রত্যেক সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে, এই অঙ্কগুলোকে প্রত্যেক সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতটি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। অর্থপূর্ণ জোড় সংখ্যা এবং একবার ব্যবহার করতে হবে, প্রত্যেক সংখ্যায় মাত্র একবার, রিপিট করা যাবে না, রিপিট করা যাবে না। এবং কেমন সংখ্যা? জোড় সংখ্যা। যখনই জোড় সংখ্যা গঠন করতে বলবে এবং অঙ্কগুলো রিপিট করা যাবে না, এই কেজে কিন্তু যদি এখানে বলতো যে এক বা একাধিকবার ব্যবহার করা যাবে, তখন কেজ আলাদা করা লাগতো না, একবারে হয়ে যেত। দেখাচ্ছি, তখন আপনি মাথায় আনতে হবে এই যে ডিজিট গুলো ব্যবহার করবো তার মধ্যে যেহেতু জিরো আছে, তার মানে এই অঙ্কটা একবারে কমপ্লিট করা যাবে না, দুইটা আলাদা কেস তৈরি করতে হবে, দুইটা আলাদা কেস তৈরি করতে হবে। তাহলে আমরা কি লিখবো? কেস 1, শেষে জিরো থাকবে এরকম জোড় সংখ্যা, শেষে শূন্য থাকবে এমন জোড় সংখ্যা, শেষে শূন্য থাকবে এমন জোড় সংখ্যা। কয় অঙ্কের? দেখেন তো কয় অঙ্কের সংখ্যা চাইছে? 5 অঙ্কের সংখ্যা চাইছে, তার মানে 5টা ঘর আঁকাতে হবে। 1 2 3 4 5। আপনার হাতে কয়টা ডিজিট আছে দেখেন, 6 5 3 2 0, এইগুলাকে ব্যবহার করতে হবে। তার মানে আপনার হাতে ডিজিট আছে 1 2 3 4 5টা, মোট ডিজিট 5টা। তার মধ্যে এবার শেষে কিন্তু জিরো বসবে, এখানে জিরো বসবে, এটা বিশেষ ঘর, লাস্টে জিরো বসবে। তার মানে শেষে যেহেতু জিরো বসবে, তার মানে শেষে এই ঘর পূরণ করার কয়টা ওয়ে? একটাই ওয়ে, জিরো দ্বারা। এদিকে তাকান, তাহলে জিরো বসে গেছে ওখানে। আপনার হাতে এখানে মোট আছে অপশন 5টা, এই 5টা ডিজিটকেই ব্যবহার করতে হবে। তার মধ্যে এখানে একটা বসছে, তাহলে হাতে আছে কয়জন? এই 5 জনের মধ্য থেকে এখানে একজন বসছে, হাতে আছে 4 জন। সেই 4 জনের মধ্যে কিন্তু জিরো নাই, কেন? জিরোকে এখানে বসাই দিয়ে আসছি। সুতরাং এই ঘর পূরণ করার 4টা ওয়ে আছে। 4 জন থেকে একজন বসে গেল, তাহলে এই ঘর পূরণ করার 3টা ওয়ে আছে। 3 জন থেকে একজন বসে গেল, এই ঘর পূরণ করার 2টা ওয়ে আছে। 2 জন থেকে একজন বসে গেল, এই ঘর পূরণ করার 1টা ওয়ে আছে। এই যে সব ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করে দেন, 3 3 4 12 12 2 24, তার মানে এরকম 24টা সংখ্যা আছে। বুঝছেন কিনা বলেন? 24টা সংখ্যা আছে যার লাস্টে জিরো হবে। এবার কেস 2, কেস 2 শেষে জিরো বাদে, জিরো বাদে যে 2 থাকলে বা 6 থাকলে কি জোড় হবে না? শেষে যদি 2 বা 6 থাকে জোড় হবে না? তাহলে শেষে 2 বা 6 থাকবে এমন জোড় সংখ্যা, 2 বা 6 থাকবে এমন জোড় সংখ্যা। তাহলে কয় অঙ্কের সংখ্যা? 5 অঙ্কের, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা বিশেষ ঘর, কেন? কারণ এখানে 2 বা 6 বসবে। তাহলে এই ঘর পূরণ করার কয়টা ওয়ে? 2টা ওয়ে, হয় 2 না হলে 6। এইবার আমাকে বলেন, তাহলে এই ঘরে পূরণ করার 2টা ওয়ে, তার মানে এখানে একজন বসে গেছে। কে বসছে? হয় 2 বসছে না হলে 6 বসছে। তাহলে এই 5 জনের মধ্য থেকে এখানে একজন বসছে। আরে ভাই, এই 2 আর 6 কি এর মধ্যে নাই? তার মানে এই 2 আর 6 এর মধ্যে এখানে একজন বসা, মানে এই 5 জনের মধ্য থেকেই তো একজন বসা। তাহলে এখানে একজন বসে গেলে এই 5 জন থেকে এখানে একজন বসছে। আপনার হাতে এখন 4টা অপশন আছে,
চারটা অপশন, সেই 4 অপশনের মধ্যে কিন্তু এবার 0 আছে। সুতরাং এই ঘর কিন্তু 4 ভাবে পূরণ করা যাবে না, এই ঘর পূরণ করতে হবে 3 ভাবে। কেন? 0 বাদ দিয়ে চিন্তা করতে হবে, প্রথমে 0 বসানো যাবে না। এবার এখানে বসছে একজন, এখানে বসছে একজন, তাহলে 2 ঘর পূরণ হয়েছে। তাহলে মোট 5টা ডিজিট, তার মধ্যে এখানে একজন, এখানে একজন, 2 জন বসছে। তাহলে হাতে আছে কয়জন? 3 জন। তার মানে এই ঘর পূরণ করার 3টা ওয়ে। 3 জন থেকে একজন বসে গেলে এই ঘর পূরণ করার 2টা ওয়ে, এই ঘর পূরণ করার 1টা ওয়ে। গুণ করে দেন। 3 3 9, 9 2 18, 18 2 36। তার মানে এরকম 36টা সংখ্যা আছে যাদের লাস্টে 2 বা লাস্টে 6 থাকবে। তাহলে এটা একটা ইনকমপ্লিট কেস, এটা একটা কমপ্লিট কেস, এটা একটা কমপ্লিট কেস। আর কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয়, অর্থাৎ এইটা আর এটা যোগ করতে হবে, অর্থাৎ টোটাল জোড় সংখ্যা 24 যোগ 36, অর্থাৎ মোট জোড় সংখ্যা। আমার কথা কি বুঝতেছেন? চব্বিশ যোগ 36, 60টা। মোট জোড় সংখ্যা 60টা। তার মানে আমি আপনাদেরকে বলছি এই কেস তৈরি করা হবে কখন? যখন আপনি দেখবেন যে অঙ্কগুলো উইদাউট রিপিটেশনের অঙ্ক, কিন্তু রিপিট করা যাবে না, একটা ডিজিট একবারের বেশি ব্যবহার করা যাবে না এই অঙ্ক। এবং যদি বলে জোড় সংখ্যা গঠন করেন এবং যে ডিজিটগুলো ব্যবহার করতে বলবে তার মধ্যে যদি 0 থাকে, তাহলে লাস্টে 0 রেখে শেষ ঘরে 0 বসবে এরকম একটা কেস তৈরি করতে হবে, আর 0 বাদে অন্যগুলো বসবে এরকম একটা কেস তৈরি করতে হবে, ব্যাস। এই ঘর, এই ঘর। আচ্ছা ভাইয়া, আপনি ক্লাস করছেন কিনা গত মানে আগের ক্লাস না করলে প্রবলেম। হ্যাঁ, এটা আগের ক্লাস করলে তো এগুলো সমস্যা থাকার কথা না, তো আমি বুঝাই দিচ্ছি। লাস্টে 2 বা 6 এদের মধ্যে যে কোনো একজন বসছে, তার মানে এখানে একজন বসছে, কে? সে হয় 2 না হলে 6। তো 2 আর 6 এর মধ্যে যদি একজন বসে, তাহলে আপনার হাতে এখন এখান আর কয়জন থাকতেছে? এই 5 জনের মধ্যে থেকে একজন বসছে, সেটা 2 বা 6, 0 তো বসার সুযোগ নাই, 0 আপনার হাতে থেকে যাচ্ছে। তাহলে এই 2 বা 6 এর মধ্যে একজন যদি বসে, তাহলে আপনার হাতে এই 5 জন থেকে আরো 4 জন অপশন থাকতেছে, সেই 4 জন দিয়েই তো এই ঘর পূরণ হবে। কিন্তু সেই 4 জনের মধ্যে 0 থাকার কারণে 0 বাদে চিন্তা করতে হবে, তাই 3 ভাবে। তাই 3 ভাবে। তাহলে 4 জন ছিল, তার মধ্যে একজন বসে গেছে, কিন্তু 0 বাদ দিয়ে চিন্তা করছি, এই ঘরে 0 বসবে না, কিন্তু এখানে তো 0 বসার সুযোগ আছে। এখনো কি বোঝেন নাই এই ঘরে কেন 3 ভাবে? কারণ আপনার হাতে অপশন আছে 4টা, এই ঘর পূরণ করে আসার পরে এই ঘর পূরণ করার জন্য 4টা অপশন আছে, বাট তার মধ্যে একজন 0 আছে। ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ? তার মধ্যে একজন 0 আছে, তাহলে 4টা হাতে থাকলেও একে এখানে 0 বসাতে পারবো না, তাই 3 ভাবে পূরণ করা যাবে। বুঝছেন কিনা? না বললে তো আগানো সম্ভব না। শোনা যাচ্ছে ওনার নেটের প্রবলেমে, হয়তো এই জন্য শুনতে পাচ্ছে না। ঠিক আছে, এখন দেখেন একটু তাকান, আমি একটু আর একটা জায়গা ক্লিয়ার করব। দেখেন, অনেকে বলবেন এই যে আরেকটা অঙ্ক, তাহলে কখন কেস তৈরি করতে হবে? আমি কিন্তু বলছি যখন জোড় সংখ্যা তৈরি করতে বলবে, যখন জোড় সংখ্যা তৈরি করতে বলবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে 0 1 2 3 4 5 6 এই অঙ্কগুলোকে ব্যবহার করতে হবে। দেখেন, এই অঙ্কগুলো ব্যবহার করে, অঙ্কগুলোকে এক বা একাধিকবার ব্যবহার করে, তার মানে এখানে রিপিট করা যাবে, মানে যাকে একবার ব্যবহার করছেন তাকে আবারও ব্যবহার করা যাবে, রিপিট করা যাবে। এক বা একাধিকবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতটি অর্থপূর্ণ জোড় সংখ্যা তৈরি করা যাবে? তাহলে আমি কি বলছিলাম, যে জোড় সংখ্যা প্রস্তুত করতে হবে এবং যে ডিজিটগুলো ব্যবহার করবো তার মধ্যে যদি 0 থাকে তাহলে কেস তৈরি করতে হবে। বাট এখানে বলছে অঙ্কগুলো এক বা একাধিকবার ব্যবহার করা যাবে, এখানে কেস তৈরি করা লাগবে না, কেস তৈরি করা ছাড়াই হবে। কয় অঙ্কের? 4 অঙ্কের সংখ্যা। আপনি 4টা ভ্যাকেন্ট স্পেস আঁকান, দেখেন 1 2 3 4। এখানে বিশেষ ঘর এইটা, কেন? জোড় হতে হলে লাস্টে হয় 0 না হলে 2 না হলে 4 না হলে 6, তার মানে এই ঘরে 0 2 4 6 এই 4 জনের যে কোনো একজন, তার মানে এই ঘর পূরণ করার 4টা ওয়ে। এখন ওখানে যেই বসুক না কেন, তাকে তো এখানেও ব্যবহার করা যাবে। ওখানে যদি 0 বসে তাতেও সমস্যা নেই, 0 না বসলেও সমস্যা নেই, কেন? রিপিট করা যাবে। তাইলে ওটা তো বিশেষ ঘর, তাই এইগুলো বসলো। এখন আপনার হাতে যে এই যে অপশন আছে কয়টা? 1 2 3 4 5 6 7, এই 7 জনের মধ্যে 0 সামনে বসে না, তাই এটা 6 ভাবে পূরণ করা যাবে, 6 ভাবে পূরণ করা যাবে।
এখন ওখানে কে বসছে এটা দেখা লাগবে না, কেন? কারণ ওখানে যাকে ব্যবহার করছেন তাকে আবার এখানেও ব্যবহার করা যাবে। এবার এই ঘর পূরণ করার পর এদিকে তো রেস্ট্রিকশন নাই, তাহলে এই 7 জনের মধ্যে এটা 7 ভাবে পূরণ করা যাবে, এটা 7 ভাবে পূরণ করা যাবে। এবার গুণ করলে আমার উত্তর চলে আসবে, ব্যাস। তার মানে যখন অঙ্কগুলোকে এক বা একাধিকবার ব্যবহার করা যাবে তখন এই সমস্যাটা তৈরি হচ্ছে না। লাস্টে 0 বসলো নাকি 2, 4, 6 বসলো, এতে সমস্যা তৈরি হবে না। বাট যখন অঙ্কগুলো একবারের বেশি ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে লাস্টে 0 বসলো নাকি 2, 4, 6 বসলো, এটা সমস্যা ক্রিয়েট করবে। সেক্ষেত্রে কেস 2টা বানাতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? ঠিক আছে, এখানেও কেস তৈরি করে করা যাবে। লাস্টে 0 এমন একটা কেস, লাস্টে 2, 4, 6 এমন একটা কেস করা যাবে, দরকার নেই। কিন্তু আমার আগের দেখেন, আগেও কিন্তু জোড় সংখ্যা গঠন করতে বলছিল, এখানে 0 ছিল যাদেরকে ব্যবহার করছি। এখানেও কিন্তু জোড় সংখ্যা গঠন করতে বলছে, এখানে 0 আছে। বাট এই অঙ্কে আমি একটা কেস দিয়ে করে ফেলতে পারলাম, বাট আগের অঙ্কে একটা কেসে হয়নি, 2টা ডাবল কেস তৈরি করা লাগছে। লাস্টে 0 রেখে একটা কেস, লাস্টে 2, 4, 6 রেখে আর একটা কেস। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন যে কখন এটা করব, কেস তৈরি, কেস 1, কেস 2 কখন করব। এটা না বুঝলে কিন্তু হবে না, বুঝতে হবে। তাহলে কি বলছি, অঙ্কগুলোকে একবারের বেশি ব্যবহার করা যাবে না, মানে উইদাউট রিপিটেশন, সেই টাইপের অঙ্ক। এবং জোড় সংখ্যা গঠন করতে বলবে এবং যে ডিজিটগুলো ব্যবহার করতে বলবে তাদের মধ্যে 0 আছে, তখন এই ঘটনা তৈরি হবে। এই যে দেখেন, এখানেও কিন্তু জোড় সংখ্যা গঠন করছি, তার মধ্যে 0 ছিল, কিন্তু অঙ্কগুলোকে একবার ব্যবহার করতে বলছে, এই জন্য ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস শেষ। হ্যাঁ, এর বাইরে কোশ্চেন হবে না, টেনশন করেন না, আপনি পড়ে যাবেন, এর বাইরে হবে না। সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস যদি আসে এর মধ্যেই পাবেন। এখন আমরা শিখব হচ্ছে ফ্যাক্টোরিয়াল, একটা গাণিতিক অপারেটর ফ্যাক্টোরিয়াল। আর যাদের বেশি প্রবলেম তারা ওই 2টা অঙ্ক বাদ দিবেন, 8, 9 নম্বর অঙ্ক বাদ দিবেন। ওটা লিখিত অঙ্ক, কিন্তু আসতে পারে, আমি রিস্ক নিলাম না তাই করে দিছি। ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা গাণিতিক অপারেটর যার কাজ কি, যার চিহ্নটা হচ্ছে এরকম, এই যে বিস্ময়সূচক চিহ্নের মতো একটা দাড়ি দিয়ে তার নিচে একটা ফোঁটা, ফ্যাক্টোরিয়াল চিহ্ন। হ্যাঁ, কেস তৈরি করলেও করা যাবে, কিন্তু একটা কেজেও হয়ে যাবে। কথা কি বুঝছেন? লাস্টে যে অঙ্কটা করালাম না, এই যেটা কই গেল, এই যে কেস তৈরি করো, কেস 1, কেস 2 তৈরি করে যোগ করলেও অঙ্ক হবে, ওই 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 উত্তরই আসবে, কিন্তু কেস তৈরি ছাড়াও অঙ্কটা হয়ে যাবে। কিন্তু ওই 8, 9 নাম্বার কোশ্চেনটা কেস তৈরি করা ছাড়া হবে না। হ্যাঁ, 2 ভাবে যারা করে বুঝছে তারা তো মানে পারফেক্টলি বুঝছে, সমস্যা নাই। দেখেন ফ্যাক্টোরিয়াল, আপনি যদি না বোঝেন যে কেন কেস তৈরি করতেছি, তাহলে আপনার এই অঙ্ক মাথায় থাকবে না। কেস তৈরি করার কারণ বুঝতে হবে, কারণ কেন অঙ্কটা একবারে কমপ্লিট করা যাচ্ছে না, তাই অঙ্কটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। বিন্যাস থেকে 46 আসার সম্ভাবনা 5%। বিন্যাস থেকে প্রশ্ন আসবে একটা। দেখেন এই ফ্যাক্টোরিয়ালের চিহ্ন হচ্ছে দাড়ি চিহ্ন দিয়ে তার নিচে একটা ফোঁটা, মানে বিস্ময়সূচক চিহ্নের মতো, অথবা এই যে এল চিহ্নের মতো, এগুলো ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। ফ্যাক্টোরিয়ালকে এইভাবে চিহ্নিত করা হয়, হয় এইটা নাহলে এইটা। এখন 5 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 5 মানে জিনিসটা হলো এই যে কোনো সংখ্যার লাস্টে যদি এরকম থাকে, তাহলে এই যে এই সংখ্যার লাস্টে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, তাই এটাকে পড়তে হবে ফ্যাক্টোরিয়াল 5। অথবা জিনিসটা এরকম থাকতে পারে, এই যে এল এর কোলের মধ্যে থাকবে, তাহলে এটা হলো ফ্যাক্টোরিয়াল 5। বা 6 ফ্যাক্টোরিয়াল 6, তার মানে 6 লিখে তার পাশে এরকম বিস্ময়সূচক, তার মানে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6। বা এল এর কোলের মধ্যে 6 থাকবে, তাহলে এটা হলো ফ্যাক্টোরিয়াল 6। এখন এই ফ্যাক্টোরিয়াল দ্বারা কি বোঝায় আমরা এটা একটু বুঝবো, প্লিজ একটু তাকান। এই ফ্যাক্টোরিয়াল দ্বারা কি বোঝায়? আচ্ছা, তো দেখেন, মনে করেন যে ফ্যাক্টোরিয়াল 5, এই ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে এখানে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে না, ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, ব্যাস। এই মানে এখানে যার ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ।
তাহলে এক এক করে কমাবেন, তাহলে এই এখানে যা থাকবে সেটা প্রথমে লিখবেন, তারপরে গুণ দিবেন, গুণ দিয়ে এর আগের সংখ্যাটা মানে এর থেকে 1 কমাই দিবেন, এর থেকে 1 কমাই দিবেন, 5 থেকে 1 কমালে 4, এবারে 4 থেকে 1 কমালে 3, মানে এদিকে যাবেন আর এক এক করে কমাবেন, 3 থেকে 1 কমালে 2, 2 থেকে 1 কমালে 1, মানে সোজা কথা এই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করতে হবে। এটাই হলো ফ্যাক্টোরিয়াল 5 এর মান, ফ্যাক্টোরিয়াল 5 এর মান। এবার এটা গুণ করলে যা আসবে সেই ফলাফলই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120। পরীক্ষা এরকম একটা ফ্যাক্টোরিয়াল 5 আসতে পারে, বলা যায় না, সহজ। ঠিক আছে, এখন অনেকে বলে যে ভাই এটা তো এরকম লেখলেই হতো, এটা লেখার দরকার কি? দরকার আছে, এত বড় জিনিসটা আপনার এরকম ছোট্ট ফর্মে লেখা যাচ্ছে, এটা কি সুবিধা না? এটা তো একটা সুবিধা, তাই না? তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? 6 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, 6 থেকে শুরু, এবার এক এক করে কমায় কমায় গুণ করবেন। 6 থেকে 1 কমালে 5, 5 থেকে 1 কমালে 4, 4 থেকে 1 কমালে 3, 3 থেকে 1 কমালে 2, 2 থেকে 1 কমালে 1, 1 পর্যন্ত যেতে হবে, 1 এর পরে আর যাওয়া যাবে না। এই সংখ্যা থেকে শুরু 1 পর্যন্ত যেতে হবে। এবার 5 6 30, 3 4 120, 360, 720, তাহলে এটা হচ্ছে 720, 720 ফ্যাক্টোরিয়াল 6। ক্লিয়ার? এখন যদি বলে ফ্যাক্টোরিয়াল 7, বা এই যে ফ্যাক্টোরিয়াল 7 এরকম দিতে পারে, এই যে ফ্যাক্টোরিয়াল 7, এটা কি 7 থেকে শুরু হবে, 7 থেকে শুরু হয়ে এবার 7 থেকে 1 কমালে 6, 6 থেকে 1 কমালে 5, 5 থেকে 1 কমালে 4, 4 থেকে 1 কমালে 3, 3 থেকে 1 কমালে 2, 2 থেকে 1 কমালে 1, ব্যাস এগুলা গুণ করলে যা আসবে সেটাই উত্তর। ওকে, কথা কি বুঝছেন? তার মানে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করব, তারপরে এক এক করে কমায় কমায় 1 পর্যন্ত গুণ করব, ব্যাস। আচ্ছা, এটা দেখাবো, সমস্যা, এটা দেখাচ্ছি। এখন ফ্যাক্টোরিয়াল 13, এটা মানে কি? এটা মানে হচ্ছে 13 গুণ 12 গুণ 11, এরকম কত পর্যন্ত গুণ? 1 পর্যন্ত গুণ, এরকম 1 পর্যন্ত গুণ। ক্লিয়ার? ওকে, এখন দেখেন, আচ্ছা এবার যদি বলে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n ইজ ইকুয়াল টু হোয়াট? ফ্যাক্টোরিয়াল n, তাহলে আমি কি বলছিলাম, ফ্যাক্টোরিয়াল 5 যদি 5 থেকে শুরু হয়, তারপরে 5 থেকে 1 কমালে 4, 4 থেকে 1 কমালে 3, 3 থেকে 1 কমালে 2, 2 থেকে 1 কমালে 1, ব্যাস। তাহলে ফ্যাক্টোরিয়াল n তাহলে শুরু হবে কত থেকে? n থেকে। তাহলে n, এবার n থেকে যদি 1 কমান, n থেকে 1 কমালে হয় n - 1, এবার n - 1 থেকে যদি 1 কমান, তাহলে n - 1 -1 মানে n - 2, এবার n - 2 থেকে যদি আরো 1 কমান, তাহলে n - 2 -1, তাহলে n - 3, এরকম চলতে থাকবে, চলতে চলতে লাস্টে কত? 1, ব্যাস। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই যেটা n × n - 1 × n - 2 × n - 3, তারপর n - 4, যেহেতু এটা n, তাহলে তো আমি শেষ করতে পারবো না অজানা রাশি, তাহলে আমি ওইখানে মাঝখানে ডট ডট দিলাম, লাস্টে 1। ক্লিয়ার? এখন দেখেন, যদি আসে n - 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n - 1, বা এরকম দিল ফ্যাক্টোরিয়াল n - 1, তাহলে ফ্যাক্টোরিয়াল n - 1, তার মানে ফ্যাক্টোরিয়াল n এখানে যা থাকে তাই দিয়ে শুরু হয়, তাহলে এবার আছে n - 1, তার মানে n - 1 দিয়ে শুরু, ইনটু n - 1 থেকে 1 কমাই দিব, মানে 1 বিয়োগ করব, তাহলে হবে n - 2, এবার n - 2 থেকে 1 কমাই দিলে হবে n - 3, এরকম গুণ করে যেতে যেতে লাস্টে কত? লাস্টে হচ্ছে 1। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? জি। এখন n - 5 যদি ফ্যাক্টোরিয়াল n - 5 হয়, কারণ ফ্যাক্টোরিয়াল চিহ্ন এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, একই n - 5 দিয়ে হয়, তাহলে আমি কি বলছিলাম, এখানে যা থাকবে তাই দিয়ে শুরু করতে হবে, তার মানে n - 5 দিয়ে শুরু, ইনটু এবার এখান থেকে 1 কমাই দিতে হবে, n - 5 থেকে 1 কমালো মানে 1 বিয়োগ করলে n - 6, n - 6 থেকে যদি 1 কমাই দেন, তাহলে n - 7, এরকম যেতে থাকতে হবে, যেতে যেতে লাস্টে কত? লাস্টে হচ্ছে 1। ক্লিয়ার? লাস্টে 1 পর্যন্ত যেতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, 1 পর্যন্ত যেতে হবে। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। এইবার আমাকে বলেন n + 1 ফ্যাক্টোরিয়াল কত হবে?
n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 কত? ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 কত হবে? তাহলে কি বলছিলাম, এখানে যা থাকবে তাই দিয়ে শুরু, তার মানে n প্লাস 1 দিয়ে শুরু। এবার n প্লাস 1 থেকে 1 কমাই দিব, মানে 1 বিয়োগ করবো, তাহলে n প্লাস 1 মাইনাস 1, এই প্লাস মাইনাস 1 কেটে এরপর হবে n প্লাস 1, তারপর হচ্ছে n, এখান থেকে 1 কমাই দিব মানে 1 বিয়োগ করবো, 1 বিয়োগ করলে 1 কেটে চলে যাবে না, 1 বিয়োগ করলে। এবার n থেকে 1 বিয়োগ করবো, তাহলে n মাইনাস 1, এবার n মাইনাস 1 থেকে বিয়োগ করবো মানে n মাইনাস 2, এরকম লাস্টে কত? লাস্টে 1। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এরকম যদি আসে n প্লাস 7 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n প্লাস 7, তাহলে কি দিয়ে শুরু হবে? এখানে n প্লাস 7, তার মানে n প্লাস 7 দিয়ে শুরু হবে। এবার n প্লাস 7 থেকে 1 কমালে থাকবে n প্লাস 6, তার মানে এরপর n প্লাস 6। এবার n প্লাস 6 থেকে 1 কমালে n প্লাস 5, এরকম কত পর্যন্ত? 1 পর্যন্ত। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এগুলো আপনারা পারবেন। এখন আমরা একটা দারুণ জিনিস শিখবো, যেটা আমাদের অঙ্কে বারে বারে লাগে। এগুলো যদি ভালো না পারেন তাহলে অঙ্ক পারবেন না। সহজ হিসাব, আপনাকে এগুলা হিসাবটা ভালো করে জানতে হবে, মাথায় খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে। আমি দেখাই দিব। হ্যাঁ, ওকে। এখন ধরেন আপনার কাছে মনে করেন যে 8 ফ্যাক্টোরিয়াল 8 আছে, একটু তাকান। ফ্যাক্টোরিয়াল 8 মানে কি? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল 8। এখন এই ফ্যাক্টোরিয়াল 8 কে আরো কিভাবে প্রকাশ করা যায়? এই ফ্যাক্টোরিয়াল 8 কে কি আমি এইভাবে লিখতে পারি? একটু তাকান তো, এদিকে তাকান, এদিকে। মনে করেন আপনি শুরু হবে 8 থেকে, 8, তারপরে লিখছেন 7, তারপরে 6 লিখছেন, আপনার কলমের কালি ফুরাই গেছে। এরকম ঘটনা ঘটতে পারে না? 6 লেখার পরে কলমের কালি ফুরাই গেছে, এখন আপনার আর খালি একটা দাগ দেওয়ার মতো কালি আছে, এই দাগের বেশি আর লেখা যাবে না। তাহলে তো আপনি এতগুলো লিখতে পারবেন না। একটা দাগ দেওয়ার মতো কালি আছে আপনার কলমে, তাহলে এখন কি করবেন? আপনার এখন লেখা তো শেষ করতে হবে। এই 8 ফ্যাক্টোরিয়াল 8, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবেন। আপনার একটা দাগ দেওয়ার মতো কালি আছে, ব্যাস শেষ। কারণ আপনি জানেন যে এখানে 8 থেকে এখানে 1 পর্যন্ত গুণ করা আছে। এই যে দেখেন, এই কি 8 লিখছেন, 7 লিখছেন, এরপরে তো এইটুক লেখা লাগতো এখানে, তাই না? তবে এইটুক মানে কি? 6 থেকে 1 পর্যন্ত গুণ, এইটুক কি 6 ফ্যাক্টোরিয়াল না? তাই আমি এখানে 6 থেকে 1 পর্যন্ত গুণ না লিখে আমি 6 ফ্যাক্টোরিয়াল আলাদা করে লিখে দিছি। এটা লেখা যায় না? যায়। মাঝে মাঝে লাগবে এটা অঙ্ক করার সময়। মনে করেন আপনি 13 ফ্যাক্টোরিয়াল লিখতেছেন, 13 ফ্যাক্টোরিয়াল। এবার 13 ইন্টু 12 ইন্টু 11 লিখছেন, তারপরে 10 লিখছেন, এরপরে আপনারা লিখতে ইচ্ছা করতেছেন, আবার কলমে কালি নেই, শেষ করে দিতে হবে। তাহলে আপনি লাস্টে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। কেন? কারণ আপনার এই যে 13, 12, 11, এরপরে কিন্তু এখান থেকে কিন্তু 10 থেকে 1 পর্যন্ত আছে, এদিকে কিন্তু 10 থেকে 1 পর্যন্ত লিখতে হতো। তা আমি যদি 10 থেকে 1 পর্যন্ত গুণ না লিখি, তো 10 থেকে 1 পর্যন্ত গুণ মানে কি 10 ফ্যাক্টোরিয়াল না? অর্থাৎ শেষে 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি ওখানে ক্লোজ করে দিলাম। যাবে না? এটা লেখা যাবে না। আমার কথা কি বুঝছেন? এইভাবে লেখা যাবে। মানে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল লেখার সময় আপনি মনে করেন শেষ পর্যন্ত যাবেন না, তাহলে আপনি শুরু থেকে যে পর্যন্ত যায় শেষ করতে চান তার শেষে একটা ফ্যাক্টোরিয়াল বসাই দিবেন, শেষ। অত টেনশন করার দরকার নেই। মনে করেন আপনি 15 ফ্যাক্টোরিয়াল 15 লিখছেন, আপনি 15 গুণ 14 এর লেখার পরে আর আপনার লিখতে ইচ্ছা করতেছে না, যে না আমি আর লিখবো না, তাহলে যেখানে শেষ করবেন সেখানেই একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেছে। কারণ 15 ইন্টু 14, এই 14 পর থেকে তো এদিকে 1 পর্যন্ত গুণ আছে। 14 ইন্টু 13 ইন্টু এরকম 1 পর্যন্ত আছে না? তো 14 থেকে 1 পর্যন্ত গুণ করলে কি হয়? 14 ফ্যাক্টোরিয়াল। তাই 15 ইন্টু 14 ফ্যাক্টোরিয়াল। বুঝছেন কথাটা? মানে বিষয়টা হলো যে আমি যদি এইটাকে পুরো 1 পর্যন্ত লিখতে না চাই, তাহলে আমি এইখান থেকে শুরু করে যে পর্যন্ত লিখবো শেষ পর্যন্ত যদি না যেতে চাই, তাহলে যে পর্যন্ত লিখবো সেখানেই একটা ফ্যাক্টোরিয়াল বসাই দিব, ব্যাস শেষ। আমার কথা কি বুঝছেন কিনা বলেন তো? তাহলে যদি আমি 17 ফ্যাক্টোরিয়াল লিখি,
তাহলে 17 ইন্টু 16 ইন্টু আমি এরপর আর একটা ডিজিট লিখে শেষ করবো, তাহলে 15, তারপরে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, ব্যাস আমি যাবো না আর। তাহলে 15 পর্যন্ত লিখে 15 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। এখন কত পর্যন্ত লিখবো সেটা ডিপেন্ড করবে অঙ্কের ক্যালকুলেশনের উপর, এটা পরে বোঝা যাবে। এবার আমাকে বলেন তাহলে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, এদিকে তাকান, এবার তাকান, n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, আমি মনে করেন n লিখছি, এর n এর পরে কি 1 কমালে n মাইনাস 1, তারপর n মাইনাস 2, এরপরে আমি আর লিখতে চাচ্ছি না, এখান থেকে তো শুরু করে 1 পর্যন্ত যেতে হবে, তাই না? তাহলে এখান থেকে 1 পর্যন্ত গুণ করা মানে এইগুলা বাদ দিয়ে যদি আমি আর সবকিছু না লিখতে চাই তাহলে কি লিখে দিব, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ব্যাস শেষ। ওই যে n মাইনাস 2 থেকে 1 পর্যন্ত গুণ ছিল ওইটুকু লেখি নাই, তো n মাইনাস 2 থেকে 1 পর্যন্ত গুণ মানে কি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল না? আচ্ছা আচ্ছা হলো, মনে করেন n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে শুরু হবে কত থেকে, n প্লাস 1 থেকে, তাহলে n প্লাস 1, এবার n প্লাস 1 থেকে 1 কমালে কি হবে n, এবার আপনি আর লিখতে চাচ্ছেন না, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেন, হয়ে গেল, হয়ে গেল। হ্যাঁ, কিংবা আপনি যদি এরপরে আরেক ঘর লিখতে চান, তাহলে n এর n থেকে 1 কমালে হবে n মাইনাস 1, তারপরে আর লিখতে চাচ্ছেন না, তারপরে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেন। গোলাম মোস্তফা আপনি কি বুঝছেন, বুঝছেন বিষয়টা? এখন আপনি যদি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 এখানে লিখতে চান তাহলে কি হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2, তাহলে শুরু হবে n মাইনাস 2 থেকে, এবার n মাইনাস 2 থেকে 1 কমালে পারে সেটা হচ্ছে n মাইনাস 3, এবার আপনি আর লিখতে চাচ্ছেন না, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেন। মানে সোজা কথা এটা থেকে শুরু করবেন, শুরু করে যত পর্যন্ত লিখবেন, তারপর যদি আর না লিখতে চান তাহলে লাস্টে যে লাস্ট যে পর্যন্ত লিখছেন তার লাস্টে ফ্যাক্টোরিয়াল বসায় দেন। কেন? কারণ এখান থেকে আরো 1 পর্যন্ত গুণ ছিল, আমি 1 পর্যন্ত লিখি নাই, মানে এটার শেষে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার মনে করেন যে n মাইনাস 5, এটাকে আপনি 3 ঘর লিখে ফ্যাক্টোরিয়াল দিবেন, তাহলে কেমন লিখবেন বলেন তো? এটাকে 3 ঘর লিখে ফ্যাক্টোরিয়াল দিবেন, তাহলে কেমন লিখবেন বলেন তো? ও আচ্ছা সরি, এখানে ফ্যাক্টোরিয়াল দেই নেই, এটা 3 ঘর লিখে ফ্যাক্টোরিয়াল দেন, তাহলে কত হবে? n মাইনাস 5 কমা দিলে হবে, n মাইনাস 5 কমা n মাইনাস 4, কমা মাঝখানে কি কমা আছে গোলাম মোস্তফা? আর লাস্টে কি লিখতে হবে, লাস্টে ফ্যাক্টোরিয়াল দিতে হবে না? তাহলে শুধু 3 ঘর লিখে দিলে হবে? তুমি যা লিখছো সেটা কি ঠিক আছে মোস্তফা? তাহলে শুরু হবে n মাইনাস 5 থেকে, n মাইনাস 5, এখান থেকে 1 কমালে কি হবে n মাইনাস 4, এখান থেকে 1 কমালে কি হবে n মাইনাস 3, এবার আমি আর লিখতে চাচ্ছি না, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, ব্যাস শেষ। এই আমার ভুল হয়েছে, এখানে n মাইনাস 4 না, এখানে n মাইনাস 6, n মাইনাস 5, এখান থেকে 1 কমালে মানে আরেক বিয়োগ করতে হবে, মাইনাস 5 মাইনাস 1 মানে মাইনাস 6, সরি, এখানে n মাইনাস 7, তারপরে ফ্যাক্টোরিয়াল, সরি। ফ্যাক্টোরিয়াল পান না, বুঝে বাংলায় বিস্ময়সূচক চিহ্ন আছে না, ওইটা দেখেন তাইলে তো হইলো, বাংলায় বিস্ময়সূচক চিহ্ন আছে না, ইংরেজিতেও আছে, ফ্যাক্টোরিয়ালের দরকার, আপনি বিস্ময়সূচক চিহ্ন তো আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে n মাইনাস 5, এখান থেকে 1 বিয়োগ হলে পারে n মাইনাস 5 মাইনাস 1 মানে n মাইনাস 6, ভুল হয়েছিল আমার, সরি। ওকে, তাহলে আমি আশা করছি যে এরকম আপনি মানে সম্পূর্ণটা 1 পর্যন্ত না লিখে এরকম আংশিকভাবে লিখেও প্রকাশ করা মানে পারবেন আর কি। ঠিক আছে, অঙ্ক করার সময় এগুলো কিন্তু খুব কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা কিছু মান মুখস্থ করব। হ্যাঁ, কিছু মান এটিএম মেথডে মনে রাখতে হবে, বের করাও শিখিয়ে দিব, মনেও রাখতে হবে। দেখেন, কিছু মান মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে।
8 পর্যন্ত মুখস্থ রাখবো। হ্যাঁ, তার মধ্যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই দুইটা জিনিস আপনাকে আপাতত মুখস্থ রাখতে হবে। 0 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 0 মান 1। অনেকে বলবে ভাই 0 ফ্যাক্টোরিয়াল 0 মান এটা 1 হয় কেমনে? এটা এখন বোঝাতে পারবো না ভাই, এটা সমাবেশ না পড়ানো পর্যন্ত আমি এটা বোঝাতে পারবো না যে ফ্যাক্টোরিয়াল 0 মান কেন 1। কথা কি বুঝছেন? যখন আমি আপনাদেরকে মানে সমাবেশ পড়াবো সেখানে আমি নিজ দায়িত্বেই বুঝাই দিব যে কেন 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1। আপাতত মনে রাখেন, কাজে লাগবে তো। এই 0 ফ্যাক্টোরিয়ালের কাজ আছে। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু মানে ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালু কেন 1 এটার ব্যাখ্যা সমাবেশ না পড়া পর্যন্ত আমি দিতে পারছি না, আপাতত মনে রাখতে হবে। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 0 1 আর ফ্যাক্টোরিয়াল 1 1, ঠিক আছে। এবার ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 থেকে শুরু করে কত পর্যন্ত? 1 পর্যন্ত। 2 একে কত? 2, ব্যাস। এবার ফ্যাক্টোরিয়াল 3, সবাই একটু তাকাবেন প্লিজ। ফ্যাক্টোরিয়াল 3 এটা কি আমি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দিতে পারি কিনা? এই যে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ইন্টু আর 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের ফ্যাক্টোরিয়াল 2 মান 2, তাহলে এখানে 2 3 2 6। আমার কথা কি বুঝছেন? তাহলে ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6, এটা মুখস্থ রাখবেন একবারে। এত বারে বারে 3 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 3 কে আপনি 3 গুণ 2 গুণ 1 এত লিখবেন না, 3 2 6 মুখস্থ। এবার ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 থেকে শুরু, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। লেখা জানা যায় না, একটু আগে শিখে আসছি। 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। কেন 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতেছি? কারণ 3 ফ্যাক্টোরিয়ালের মান আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি, এই জন্য লিখতেছি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 আর এই 3 ফ্যাক্টোরিয়ালের মান আমার মুখস্থ হয়ে গেছে 6। এবার 4 6 24, কথা কি বুঝছেন? এবার যখন আমি ফ্যাক্টোরিয়াল 5 বসাবো তাহলে শুরু হবে 5 থেকে, তাহলে 5 ইন্টু 5 এর পরে 4, আর যাবো না আমি, 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিব। কেন লিখতেছি? কারণ 4 ফ্যাক্টোরিয়ালের মান আমি অলরেডি মুখস্থ করে ফেলছি, এই জন্য লিখতেছি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে 5, এই যে 5 আর 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 24। 5 24 120, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120। এটা মুখস্থ রাখতে হবে, ফ্যাক্টোরিয়াল 5 120। এগুলা মুখস্থ থাকলে ভালো, তাড়াতাড়ি হবে অঙ্ক। ওকে, ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 6 কে আমি লিখতে পারবো 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। কেন 5 ফ্যাক্টোরিয়াল লিখতেছি? আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল না লিখে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লেখা যাবে না? যাবে, কোনো সমস্যা নাই। বাট অলরেডি যেহেতু আমি 5 ফ্যাক্টোরিয়ালের মানটা আমার মুখস্থ আছে, মুখস্থ না থাকলে তো ভাই পুরোটাই লিখতে হবে, কিছু করার নাই। অলরেডি 5 ফ্যাক্টোরিয়ালের মানটা আমার মুখস্থ, তাহলে এখানে হচ্ছে 6 আর 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120। এই যে তাহলে 6 ইন্টু 120, 6 12 72 আর একটা 0 720। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 720, মনে রাখতে হবে। আমি 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 এটা আমি বুঝাবো, টেনশন করেন না, আমি বুঝাই দিব। হ্যাঁ, আমি বুঝাই দিব। এবার ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 7 মানে কি 7 থেকে শুরু, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। কেন 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম? পুরোটা লিখলাম না, কারণ 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি 720। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু এই 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। এদিকে তাকান, এই 7 দিয়ে 0 কে গুণ করলে 0, 7 দুগুণী 14, 4 হাতে হচ্ছে 1, 7 7 49 আর 1 50, 5040। ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040, ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040 মনে রাখতে হবে। ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040। এবার ফ্যাক্টোরিয়াল 8, তার মানে 8 থেকে শুরু, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। কেন 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল? কারণ 7 ফ্যাক্টোরিয়ালের মান আমি অলরেডি মুখস্থ করে ফেলছি 5040। এবার 8 ইন্টু এই 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, এবার গুণ করেন, এটা 0, 4 8 32 এর 2 হাতে 3, 8 0 0 আর 3 যোগ করলে 3, 5 8 40, 40320। ব্যাস, এই ফ্যাক্টোরিয়াল 8 পর্যন্ত মুখস্থ রাখেন, ব্যাস এই পর্যন্ত মুখস্থ রাখেন, কাজে লাগবে। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল 1, 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720, 7 ফ্যাক্টোরিয়াল 5040, 8 ফ্যাক্টোরিয়াল 40320। ব্যাস এই পর্যন্ত মনে রাখবেন। মনে রাখলে কাজ আছে। অনেক বড় বড় অঙ্ক আসবে যেখানে সরাসরি মানটা বসাতে না পারলে অনেক টাইম লাগবে অঙ্কটা সলভ করতে। এই কয়টা ভ্যালু 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখবেন। এখন অনেকে বলুন ভাই 9 ফ্যাক্টোরিয়াল কি আসতে পারে না? আসতে পারে। আমার যদি 9 ফ্যাক্টোরিয়াল চলেই আসে, আমি 9 ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারবো 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল মান আমার মুখস্থ 40320।
এইবার 0 দিয়ে 9 কে গুণ করলে 0, 0 দিয়ে 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 9 27 আর 1 28, হাতে 2, 9 শূন্যতে 0 আর 2 2, 4 9 36, 36,000 কি 3,62,880। ব্যাস, আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে 10 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে 8 ফ্যাক্টোরিয়াল 8 পর্যন্ত আপনারা একটু মনে রাখবেন প্লিজ, এটা আমাদের কাজে লাগবে। এখন আপনারা আমাকে কাইন্ডলি বলবেন যে মানে আমি এই 2টা ক্লাসে যা পড়ালাম এইটুকু বুঝছেন কিনা আমাকে প্লিজ বলবেন। এই 2টা ক্লাসে আমি যা পড়াইছি তার ভেতর 8 আর 9 নাম্বার অঙ্ক আপনাদের ঝামেলা ক্রিয়েট যার যার করছে ওটা বাদ দিবেন, প্রিলিতে আসার সম্ভাবনা মানে 10%ও না ওই 2টা অঙ্ক। কিন্তু এটা আবার লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষায় তো করাইছি সমস্যা নেই। বিন্যাস কখনো সহজ কঠিন জিনিস না, সহজ জিনিস। আমরা আগে বেশিরভাগ মানুষ আমরা এগুলো আগে পড়ি নাই, তাই আমাদের কাছে মনে হচ্ছে কঠিন কিছু না, কিন্তু কিছু না, এগুলো খুবই সহজ এবং মজার। এবং আপনি দৈনন্দিন জীবনে যা করেন অনেক কিছু আপনি নিজে নিজে সাজান, এটার সাথে এটা কম্বিনেশন করেন, হ্যাঁ ওইগুলো বিন্যাস। এখন সেগুলো অঙ্কের মাধ্যমে করতেছেন। আচ্ছা, ক্লিয়ার বলছেন? আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা নোট দিব, হ্যাঁ নোটটা লিখে নেন। আমাকে বলবেন 3.5 ইজ ইকুয়াল টু কত হবে, প্লিজ রেসপন্স করেন। ফ্যাক্টোরিয়াল 3.5 কত হবে? ফ্যাক্টোরিয়াল 3.5 কত হবে? আচ্ছা, 3.5 ইন্টু 2.5 ইন্টু কত পর্যন্ত যাব আমরা? 3.5 থেকে 1 বিয়োগ করলে 2.5, তারপরে কত পর্যন্ত যাব? আমি বলছি এখান থেকে শুরু করে কত পর্যন্ত যাব সেটা বলেন। ভগ্নাংশ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না, ভগ্নাংশ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না। -5 ফ্যাক্টোরিয়াল এটা কত হবে বলেন? ফ্যাক্টোরিয়াল -5, ফ্যাক্টোরিয়াল -5 হয় না, অসংজ্ঞায়িত। মনে রাখবেন ভগ্নাংশ সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না, এটা নোট দিয়ে লিখে রাখবেন। ধনাত্মক পূর্ণ সংখ্যা না, ধনাত্মক পূর্ণ সংখ্যা না, অঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়। 0 আছে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা বললে তো স্বাভাবিক সংখ্যা 1 2 3, কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালে তো হয়, 0 ফ্যাক্টোরিয়ালে তো হয়, কিন্তু 0 তো স্বাভাবিক সংখ্যা না, হোল নাম্বার। অঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি নোট দিয়ে লিখে রাখবেন। মোস্তফা না হলেই ভালো। আচ্ছা, নোট দিয়ে লিখে রাখবেন যে ভগ্নাংশ সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না, অসংজ্ঞায়িত। ভগ্নাংশ সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না। ফ্যাক্টোরিয়াল হয় কিসের? অঋণাত্মক সংখ্যা। 0 থেকে শুরু, 0 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা, হ্যাঁ 0 থেকে শুরু অঋণাত্মক সংখ্যা। আমার কথা কি বুঝছেন? তো এটা নোট দিয়ে লিখে রাখবেন। মনে করেন সাপোজ পরীক্ষায় দিল যে 3.5 ফ্যাক্টোরিয়াল 3.5 কত, 3টা অপশনে 3টা মান দিয়ে লাস্টে দিল নান, হতে পারে না? যার বেসিক নাই, জানেই না যে কি হয় আর কি হয় না, সে তো মনে করে 3.5 - 1 2.5 1.5 এগুলো চিন্তা করবে। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এগুলোর মান অসংজ্ঞায়িত, মানে গাণিতিকভাবে এর সংজ্ঞা নাই। যার সংজ্ঞা নাই তার কেন হয় না, বুঝতে পারছেন কি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুরু করব। আমরা আগামী ক্লাসে মানে আগামীকাল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়া, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশের সূত্র শিখবো এবং সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক সলভ করতে হয়, কারণ সূত্রের সাহায্যে অঙ্ক সলভ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে বিন্যাস এনপিআর এনসিআর আছে না, আগামী ক্লাসে আমরা এনপিআর শিখবো আর এই এনপিআর এর সাহায্যে অঙ্ক সলভ করা শিখবো। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।